হ্যালো, আসসালামু আলাইকুম। এইচএসসি ২৭ ব্যাচের বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের বেসিক বিল্ডিং এর ইংলিশের আজকের প্রথম এই ক্লাসটাতে। আমার বিশ্বাস তোমরা আমাকে ঠিকঠাক শুনছো এবং আমার পিছনে যে স্ক্রিনটা আছে সেটা স্পষ্ট দেখছো। তোমরা একটু আমাকে কমেন্টে এটা নিশ্চিত করো যে ভাইয়া সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি দেখছি আমার সাথে তপতি বর্মন, ইসরাত, সাদিয়া, ওয়াসিয়া সহ আরো অনেকেই জয়েন করেছে, আরমান জয়েন করেছে, আল মাহদি জয়েন করেছে, আফিয়া আনজুম জয়েন করেছে। ওকে, তোমরা একটু আমাকে জানাও যে তোমরা আমাকে ঠিকঠাক শুনছো নাকি। এরপরে আমরা আমাদের মূল ডিসকাশন শুরু করবো। আমাদের মূল ডিসকাশন শুরু করতে এখনো প্রায় 3 মিনিটের মতো বাকি আছে। আমাদের ক্লাসটা 8টায় শুরু হওয়ার কথা। আমাদের অনলাইন ব্যাচের প্রত্যেকটা ক্লাসই এমন হবে, 8টায় শুরু হওয়ার কথা থাকলেও আমরা 3-4-5 মিনিট আগে শুরু করে দিব। তবে মূল আলোচনা 8টা থেকে শুরু হবে, মানে যেই সময়টা দেওয়া থাকবে তখন থেকেই শুরু হবে। এর আগে জাস্ট তোমাদের সাথে একটু খোঁজ খবর নিব, অনেক সময় ট্যাক ইস্যু থাকে সেগুলো সলভ করে ফেলবো। আরমানুদ্দিন, শিয়াম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ওয়ারিদ, ইসরাত, অথই হালদার সহ আরো যারা যারা আছো, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের বেসিক বিল্ডিং এর ইংলিশের একদম প্রথম ক্লাসটাতে। এই ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ এক নতুন ভাবে পড়বো। ছোটবেলা থেকে পার্টস অফ স্পিচ পড়ে আসলেও যে জিনিসগুলো আমরা ছোটবেলা থেকে পড়েছি সেগুলো একটু দেখবো, পাশাপাশি যে জিনিসগুলো ছোটবেলা থেকে পড়িনি আমাদের এই বড় বেলাতে কাজে লাগবে, এই জিনিসগুলোকে আমরা আজকে ক্লাসে আলোচনা করবো। সো আজকে ক্লাসটা মূলত এরকম হবে যে তোমার কিছু জিনিস পারো, কিছু জিনিস পারো না, একটু কঠিন একটু সহজ, এই সংমিশ্রণ থাকবে আর কি। ঠিক আছে? একজন বলছে ভাইয়া রেজাল্টের জন্য একটু ভয় লাগতেছে। এটা খুবই স্বাভাবিক যে রেজাল্টের জন্য এখন টেনশন হবে, চিন্তা হবে, বাট এটাও একটু মাথায় রেখো, রেজাল্ট ভালো হোক কিংবা মন্দ হোক, আবার বলছি রেজাল্ট ভালো হোক কিংবা মন্দ হোক, তোমার ফোকাস থাকতে হবে এইচএসসি তে। ফর এক্সাম্পল, তোমার যদি রেজাল্ট খারাপ হয়, মানে ভালো হলে তো ভালো আলহামদুলিল্লাহ, আর ধরো রেজাল্ট যদি খারাপ হয় তাহলে কি হবে? ফেল তো করবা না ইনশাআল্লাহ। মানে রেজাল্ট হয়তো এই প্লাস আশা করছো 4.80 আসছে, 60 আসছে, 4.5 আসছে, এরকম হবে সবচেয়ে সর্বোচ্চ। তো এই টাইপ সিচুয়েশনে আমরা এটা কাভার দিব কি দিয়ে? এইচএসসি রেজাল্ট দিয়ে। ঠিক আছে? এইচএসসি তে আমরা ভালো একটা রেজাল্ট করে ফেলবো ইনশাআল্লাহ, সবাই একটু একসাথে মিলে আমাদের গাইডলাইন ফলো করলেই হবে। তাহলে যেটা হবে, তোমার এসএসসি তে রেজাল্ট খারাপ হলেও এইচএসসি দিয়ে আমরা কভার করে ফেলবো। আর ব্যাপারটা এমন না যে লাইফে রেজাল্টই সবকিছু। ঠিক আছে? আমার ডিপার্টমেন্টে আমরা 60 জন স্টুডেন্ট, তার মধ্যে আমি জিজ্ঞেস করেছিলাম আরো আগে আমার 2023 সালের এডমিশন স্টুডেন্টদেরকে পড়াতে গিয়ে ওদের একটু অনুপ্রেরণা দেওয়ার জন্য, যে আমি আমার বন্ধুদেরকে জিজ্ঞেস করছিলাম যে আমার এখানে কারা কারা আছিস যে যাদের এসএসসি তে এইচএসসি তে এ প্লাস ছিল না। অলমোস্ট 30-40 জন খালি বলছে যে আমার হয় এসএসসি তে এ প্লাস ছিল না, নয় এইচএসসি তে এ প্লাস ছিল না। সেটা ম্যাটার করে না যদি তুমি এইচএসসি দিয়ে কভার দিতে পারো। ঠিক আছে? সো একদমই চিন্তা করো না, ইনশাআল্লাহ আমরা এসএসসি তে কোনো কারণে রেজাল্ট ভালো না হলেও আমরা সেটা এইচএসসি দিয়ে কভার দেব। বুদ্ধিমানের কাজ এটাই। আর যারা একটু নির্বুদ্ধিতার পরিচয় দিবে তারা কি করবে? তারা এসএসসি রেজাল্ট খারাপ হওয়ার কারণে এইচএসসি তেও মন খারাপ করে পড়বে না, যার ফলে তার একুলুকুল দুকুলি হারাবে আর কি। ওকে, সো 8টা 1 বেজে গেছে, আমাদের মূল ক্লাসটা শুরু করার সময় এসেছে। আমি তোমাদের সবাইকে আমাদের এইচএসসি 27 এর ইংলিশ কোর্সের বেসিক বিল্ডিং ক্লাসটাতে স্বাগতম জানাচ্ছি। এই ক্লাসে ইংলিশের একদম প্রথম ক্লাস বেসিক বিল্ডিং এর। এই ক্লাসে আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচের পার্ট 1 নিয়ে। পার্ট 1 বলতে আমি 2টা টপিককে বুঝাচ্ছি জাস্ট। আজকের ক্লাসে আমরা 2টা টপিক পড়বো পুরো ক্লাস জুড়ে। তোমার মনে হতে পারে ভাই এত বড় ক্লাস, 1.5 ঘন্টার ক্লাস, আমাদের ক্লাসটা 9:30 শেষ হবে। আমরা নাউন পড়বো, আমরা প্রোনাউন পড়বো। যারা একটু লেটে এসেছো তারা এই জিনিসটা মিস করেছো। আমি আবার বলি, শুরুর দিকে ধরো নাউন টপিকটা যখন আমি শুরু করব তখন তোমার কাছে মনে হবে আরে ভাইয়া এই তো সহজ, পারি, ছোটবেলা থেকে পড়ে আসছি। বাট নাউন টপিকটার বেসিক আলোচনা একদম শুরুর দিকের আলোচনা দিয়ে আলোচনা শেষের পর যে জিনিসটা আলোচনা করবো এটা তুমি কখনো পড়ো নাই। তো আজকের ক্লাসটা এই জন্য জরুরি। তোমরা একটা জিনিস মনে রাখবা, তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাও বা এইচএসসি ইংলিশে ভালো করতে চাও, তোমাকে একটা শব্দ কোন প্রকারের পার্টস অফ স্পিচ সেটা বোঝা জরুরি। তারপর ধরো কথার কথা, পার্টস অফ স্পিচের একটা প্রকার হচ্ছে নাউন। নাউন বাক্যের কোথায় কোথায় বসতে পারবে সেটা বোঝা অনেক বেশি জরুরি।
তুমি যদি উইথ ক্লু উইদাউট ক্লু সলভ করতে যাও তাহলে বেশি ফিল করবা এটা। তো সব মিলিয়ে পার্টস অফ স্পিচ টপিকটা কিভাবে পড়া দরকার একদম বেসিক থেকে আমি আজকে তোমাদেরকে পড়াবো। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নাউন এবং প্রোনাউন। একদম শুরুতে পার্টস অফ স্পিচ কি সেটা যদি বলি, এখানে মূলত নামটার মধ্যে উত্তরটা লুকায় আছে। দেখো, পার্টস অফ স্পিচ তিনটা পার্ট, মানে এই বাক্য তিনটা শব্দ, পার্টস অফ স্পিচ মানে সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলা হয়। স্পিচ মানে কি? কথা, তাই না? এই যে আমি কথা বলতেছি, এগুলো মানে এই যে আমি তোমার সাথে কি কথাবার্তা বলতেছি, এগুলোকে আমরা বলি কি? স্পিচ। আমার প্রত্যেকটা কথার মধ্যে যদি তুমি এটা ভাঙো, যে আমার প্রত্যেকটা কথা মধ্যে, এই যে প্রত্যেকটা আলাদা আলাদা বলতেছি না, এগুলো এক একটা অংশ, কথার এক একটা অংশ। ঠিক আছে, আমি আরো ভালোভাবে বুঝাই তোমাকে। পার্ট মানে হচ্ছে অংশ, এটা প্লুরাল হওয়ার কারণে মানে হচ্ছে অংশ সমূহ। অফ বলতে আমরা র বা এর বুঝাই, আর স্পিচ মানে হচ্ছে কথা বা বাক্য। এই যে তুমি আমি কথা বলি, ওয়াকিল তোমাদেরকে স্লাইড দেওয়া হবে, দরকার নেই। এই যে তুমি আমি কথা বলি, আমাদের কথার প্রত্যেকটা যদি আমি ভাঙি, এক একটা অংশ পাবো আমরা, তাই না? এজন্য বলতেছে যে কথার অংশ বা বাক্যের অংশ। ফর এক্সাম্পল, একটা বাক্য চিন্তা করো, ওয়াও দ্য লিটল বয় কুইকলি ran through the park because he was excited। এটা পুরোটা একটা কি বাক্য বা সেন্টেন্স। তাহিয়া আমি তোমাদেরকে স্লাইড দিব, নোট করতে হবে না। এই পুরোটা কি একটা বাক্য অথবা আমরা যেটাকে সেন্টেন্স বলতে পারি। এই সেন্টেন্সের এটা একটা অংশ, এটা একটা অংশ বা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। সো এই সবগুলোকে মূলত আমরা বলবো কি পার্টস অফ স্পিচ। এই সবগুলোকে আমরা বলবো কি পার্টস অফ স্পিচ। সো পুরো একটা সেন্টেন্সের এক একটাকে আমরা কি বলি? পার্ট। ঠিক আছে, সো পার্টস অফ স্পিচ আশা করি মোটামুটি ক্লিয়ার যে বাক্যের বা কথার যে অংশ আছে এগুলোকে আমরা বলি কি পার্টস অফ স্পিচ। সো সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটা ওয়ার্ডকে কি বলা হয়? পার্টস অফ স্পিচ। সো আমাকে বলো তো, পার্টস অফ স্পিচের বেসিকটা তোমার ক্লিয়ার কিনা? বলো তো, পার্টস অফ স্পিচের বেসিক ব্যাপারটাকে আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি যে কোন জিনিসটাকে আমরা পার্টস অফ স্পিচ বলি? ওয়াসিয়া, তাসনিম, শামিমা, অনন্যা, কেউ যদি না বুঝো প্লিজ আমারে বইলো। মানে আমি তুমি যা কথা বলতেছি, যা লিখতেছি, প্রত্যেকটাকে আলাদা 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 করে আমরা কি বলবো? পার্টস অফ স্পিচ। স্পিচের অংশ, কথার অংশ বা বাক্যের অংশ। আচ্ছা, এরকম বাক্যের অংশকে আমরা 8টা নামে ডাকতে পারি। মানে এই যে একটা বাক্য, পুরাটা মিলে যে একটা বাক্য, এগুলোকে আমরা 8টা ভাগে ভাগ করতে পারি। মানে মনে করো এটার একটা নাম দিতে পারি, এটার একটা নাম দিতে পারি, এটার একটা নাম দিতে পারি, এরকম 8টা নাম দেওয়া যায়। প্রথম নামটার নাম হচ্ছে নাউন, এরপর হচ্ছে প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আমাদের আজকের আলোচনা এই দুইটা নিয়ে। ঠিক আছে, নাউন প্রোনাউনের একদম A to Z পড়বো, একদম বেসিক থেকে অ্যাডভান্স। সো চলো আমি তোমাদেরকে একটা পোল দিচ্ছি, তোমরা পোলে আনসার করবা। হ্যাঁ, কোনটি পার্টস অফ স্পিচ নয়? আমি তোমাদেরকে এখন পার্টস অফ স্পিচের প্রকারগুলো দেখিয়েছি, এখানে 8টা প্রকার আছে, ছোটবেলা থেকে পড়েছো সবাই। এখন প্রশ্নটা হচ্ছে কোনটি পার্টস অফ স্পিচ নয়? নাউন, প্রোনাউন, জিরান্ড নাকি ভার্ব? রিমা, মিম সবাই পোলে ভোট দিয়ে জানায় দাও যে কোনটা উত্তর হবে। কুইজ 1, কোনটি পার্টস অফ স্পিচ নয়? নাউন, প্রোনাউন, জিরান্ড নাকি ভার্ব? ফাইজা খানম, পায়েল, আমরা জানি পার্টস অফ স্পিচের প্রথম প্রকারটাই নাউন, দ্বিতীয় প্রকারটা প্রোনাউন, চতুর্থ প্রকারটা ভার্ব। বাকি রইল কি? জিরান্ড। জিরান্ড কিন্তু পার্টস অফ স্পিচের কি না? কোনো প্রকার না। সো উত্তর হবে কি? জিরান্ড। জিরান্ড পার্টস অফ স্পিচের নয়, প্রকার নয়, তাই না? ওকে, সো চলো তো আমরা একটু দেখি আমাদের কারা এখন লিডার বোর্ডে আছে। লিডার বোর্ডটা দেখা যাচ্ছে? হ্যাঁ আমি দেখছি, দাঁড়াও আমি তোমাদের সাথেও শেয়ার করি। দেখো আমি লিডার বোর্ডটা শেয়ার করেছি তোমাদের সাথে,
আমি একটু পরেও শোনাতে চাই যে লিডার বোর্ডে কে কে আসছে। অথই আছে, নাফিয়া, মুজাহিদুল, ইসরাত, মিম, মারুফা সহ যারা যারা লিডার বোর্ডে স্থান করে নিয়েছো তোমাদের সবাইকে কনগ্রেচুলেশনস। যারা লিডার বোর্ডে আসতে পারো নাই কোনো ব্যাপার না, তুমি উত্তরটা পারলেই হবে, আগে পরে আসাটা কোনো কিছু ম্যাটার করে না। ঠিক আছে, ওকে, চলো আমরা তাহলে একদম প্রথমটা দিয়ে শুরু করি। নাউন জিনিসটা কি? ছোটবেলা থেকে আমরা পড়ছি, রাইট? যে কোনো কিছুর নামকেই কি বলে? নাউন বলে। কোনো কিছুর নাম হলেই সেটা আমরা নাউন বলবো। এটা হতে পারে মানুষের নাম, প্রতিষ্ঠানের নাম, বস্তুর নাম, জাতির নাম, ভাষার নাম, প্রাণীর নাম, কোনো জায়গা, এলাকা বা উৎসবের নাম, কোনো অনুভূতি বা ফিলিংস এর নাম। ঠিক আছে অথই? আচ্ছা, সো ভাইয়া যেমন আইমান, এটা একটা মানুষের নাম। মুনজেরিন মানুষের নাম। এনমিডি স্কুল এটা একটা প্রতিষ্ঠানের নাম। স্যামসাং একটা ফোন কোম্পানির নাম। ফেসবুক ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠানের নাম। তো মানুষের নামও নাউন, প্রতিষ্ঠানের নামও নাউন। এরকম বস্তু, জাতি বা ভাষা এগুলোর নাম নাউন হতে পারে। যেমন ব্রিটিশ, চাইনিজ এগুলো জাতির নাম, তাই না? ওকে, তারপর প্রাণীর নাম যেমন কাউ, চিকেন, তারপর ক্যাট, ডগ এগুলো নাউন। জায়গা, এলাকা বা উৎসব, ঢাকা, চিটাগং, ভিলেজ, ডিস্ট্রিক্ট, অনুভূতি, এটা ইম্পর্টেন্ট, মানে এইগুলো তোমরা ছোটবেলা থেকে পড়ছো। হ্যাপিনেস, স্যাডনেস, জয়, অ্যাঙ্গার, ফিয়ার, এগুলো এগুলো হচ্ছে নাউন, রাইট? ওকে, আমাকে এটার উত্তর দাও দেখি পারো নাকি। দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ আ অথবা ইজ অ্যান প্রোনাউন, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ। আচ্ছা, আমি আবার একটা কুইজ দিচ্ছি, পোলে ভোট দিও। হ্যাঁ, বুঝে উত্তর করেও ভুল হইলে হোক, আমি তোমাদেরকে পোলটা দিছি, পোলটা তোমাদের কাছে 15 সেকেন্ডের মধ্যে চলে যাবে। বলছে দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ অথবা দ্য ওয়ার্ড নাউন ইজ আ প্রোনাউন, নাউন, ভার্ব নাকি অ্যাডজেক্টিভ? কি হবে এটা বলো তো? হ্যাঁ মিম হবে। ওয়ালাইকুম আসসালাম নাদিয়া। তাহিয়া বলছে ভাইয়া বি। সাইকা হোসনা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তারপর রুবাইয়া, হুমায়রা, হুমায়রা বলছে ভাইয়া ডি হবে। আচ্ছা, বেশিরভাগই বলছে বি হবে। 68%, 69% অলমোস্ট বলতেছে যে ভাইয়া বি হবে। আনামা কিয়ারানি, শিকদার, সাগুফতা, জাহিন, ইসরাত, অলরাইট। সো আমি একটু লিডার বোর্ডটা দেখাই, প্লাস তোমরা উত্তরটা দেখো। নাউন কেন নাউন হলো আমি সেটা কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে বলে দিচ্ছি। আমি তোমাদের সামনে লিডার বোর্ডটা দেখাচ্ছি। আচ্ছা, তাহিয়া তারান্নুম আছে, রিজবি আছে, ওয়াকিল, আভিয়া হোসাইন, মারুফা, তাসমিয়া, মায়া সহ যারা যারা আছো তোমাদের সবাইকে কনগ্রেচুলেশনস। মন খারাপ করো না, লিডার বোর্ডে আসতে না পারলে আবারও বলছি পুরা কোর্স তো আছেই, আস্তে আস্তে আসতে পারবা। দেখো অ্যাডজেক্টিভ এটা কি? এটা একটা নাম, পার্টস অফ স্পিচের প্রকারের নাম। নাউন এটাও একটা নাম, পার্টস অফ স্পিচের প্রকারের নাম। তো আমরা জানি যে কোনো নামকে কি বলা হয়? নাউন বলা হয়। যে কোনো প্রকার নামকেই কি বলা হয়? নাউন বলা হয়। এটা একটু ঘুরানো পেঁচানো কোয়েশ্চেন ছিল, আশা করি বুঝতে পারছো হাসিন আলমাস। যে কোনো প্রকার নামকেই নাউন বলা হয়। মুজাহিদুল, এবার কি বুঝাতে পারলাম? এটা একটা পার্টস অফ স্পিচের প্রকারের নাম, এটাও পার্টস অফ স্পিচের প্রকারের নাম। আমরা জানি যে কোনো প্রকারের নামকেই কি বলে? নাউন বলে, তাই না মুন্নি? ওকে, এই নাউনকে, এই জিনিসটা ভালো করে শোনো, না হয় তোমাদের মাঝে কনফিউশন সৃষ্টি হবে। নাউনকে বিভিন্ন বইয়ে বিভিন্ন জন বিভিন্ন ভাবে ভাগ করে। কেউ বলে যে নাউন 2 প্রকার, কেউ বলে নাউন 4 প্রকার, কেউ বলে নাউন 5 প্রকার। আমি তোমাকে সবগুলো প্রকারই দেখাবো, ঠিক আছে? তবে মোটা দাগে নাউনকে আমরা প্রথমত 2 ভাগে ভাগ করতে পারি। আবার বলছি প্রথমত নাউনকে 2 ভাগে ভাগ করতে পারি সাফানা। একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি আবার বলছি নাউনের অনেক ধরনের প্রকার বলে, আমি সবগুলো এখানে আনবো আস্তে আস্তে। তো মোটা দাগে আমরা নাউনকে 2টা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কনক্রিট আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট।
এই কনক্রিট নাউন জিনিসটা কি? যে নাউনটাকে তুমি আমি স্পর্শ করতে পারি, যেটা দেখা যায়, যেটাকে ছোঁয়া যায়, যেটার শারীরিক আকৃতি আছে। ঠিক আছে মহসিনা আমিন, যেটার শারীরিক আকৃতি বৈশিষ্ট্য আছে। ফর এক্সাম্পল হাতি, কিংবা ধরো জাবির, কিংবা ধরো দুর্জয়, আমাকে কিন্তু তোমরা টাচ করতে পারতেছো, দেখতেছো, আমার শারীরিক একটা গঠন আছে, আকৃতি আছে। তারপর ধরো মোবাইল ফোন, এটা কিন্তু একটা কি ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, শারীরিক আকৃতি আছে, মানে এটাকে আমরা টাচ করতে পারি, ছুঁতে পারি, ধরতে পারি, রাইট? আচ্ছা, এরপর ধরো খাও, এরপর পিৎজা, পদ্মা, নদীর নাম, ওইগুলোর অস্তিত্ব আছে। আচ্ছা, তাহলে এরকম যেগুলোর অস্তিত্ব আছে, যেগুলোকে ধরা যায়, ছোঁয়া যায়, এগুলোকে আমরা বলছি কনক্রিট নাউন। আর যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, শারীরিক অস্তিত্ব নাই, জাস্ট তুমি আমি ফিল করতে পারি। ফর এক্সাম্পল মায়ের ভালোবাসা, এটা কি দেখা যায়, ছোঁয়া যায়? নিশ্চয় না, তাই না? আমরা এটা ফিল করতে পারি যে আমার মা, আমার বাবা আমাকে ভালোবাসে। আবার ধরো তুমি এ প্লাস পাইলা, মনে করো রিমা, রিহাম বা আমার কাছে সব স্টুডেন্ট 10 তারিখ এ প্লাস পাইলা। এ প্লাস পাইলে তোমার মাঝে কি কাজ করবে? খুশি, আনন্দ কাজ করবে। এই যে এটাকে বলি হ্যাপিনেস, এই ব্যাপারটা কি তুমি দেখতে পারো? হ্যাঁ, এটা পেইড ক্লাস। এই ব্যাপারটা কি তুমি দেখতে পারো? হ্যাপিনেস বিষয়টা কি তুমি বুঝো? আরে দেখো, ধরতে পারো? ধরতে পারো না, জাস্ট বুঝো বা ফিল করতে পারো। সো এটাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। একইভাবে ধরো তুমি কোন একটা বড় ভুল করছো, অনেক বড় ভুল, তারপরও তোমার বাবা মা তোমার প্রতি দয়া দেখাইছে, মানে তোমাকে বকা দেয় নাই। এই যে দয়া কথাটা বললাম, এটা কিন্তু তুমি আমি দেখি না, এটা জাস্ট ফিল করতে পারি। তো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সো মোটা দাগে যে দুই প্রকার বললাম, একটা হচ্ছে কনক্রিট আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট নাউন হচ্ছে যেটাকে আমরা ধরতে পারি না, সরি ধরতে পারি, ছুঁতে পারি, বৈশিষ্ট্য আছে, ফিজিক্যাল শারীরিক গঠন আছে। ঠিক আছে সাইকা, কুলসুম? আর অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা ভাইয়া? যেটাকে স্পর্শ করা যায় না, আমরা জাস্ট ফিল করতে পারি। ক্লিয়ার? প্রপার কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন ক্লিয়ার? ওকে। আচ্ছা, এবার আসো, এই যে নাউনকে তুমি দুই ভাগে ভাগ করছো, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এইটা অনেকে একমত। অনেকে বলে যে না, নাউন 5 প্রকার। কিভাবে? তারা এই কনক্রিট নাউনটাকে 4টা ভাগে ভাগ করে, আর বাকি রইল কি অ্যাবস্ট্রাক্ট নাউন, ওইটা মিলিয়ে 5 প্রকার। বুঝাতে পারলাম? মানে নাউনকে তো আমরা প্রথমে দুই ভাগে ভাগ করছি, ওনারা কি করে কনক্রিট নাউন যে 4 প্রকার, আর এই না এটাকে ধরে 5 নাম্বার, মানে কনক্রিট নাউনের 4টা প্রকারকে প্রথম 4টা ফালায়, আর 5 নাম্বার অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি একটু পরে আরো ডিটেইলে বুঝাবো। আচ্ছা, আমরা এই যে পড়লাম কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনকে আবার 4টা ভাগে ভাগ করছে। কয় ভাগে? ওয়াসিয়া 4 ভাগে। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। হ্যাঁ, এগুলো কনক্রিট নাউন এর আন্ডারে। প্রপার নাউন হচ্ছে নামবাচক বিশেষ্য, যেমন ধরো যে কোনো নাম, এই যে মিম হতে পারে, আয়েশা হতে পারে, ধরো তপতি বর্মনের বাড়ি হচ্ছে সিলেট, সিলেট হতে পারে এরকম। আয়মান, বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, সানডে, বাংলাদেশ, তাজমহল, যে কোনো কিছুর নাম, মানে একজনের নির্দিষ্ট করে বলবে। আর কমন নাউন হচ্ছে সাধারণ নাম, স্টুডেন্ট, ফ্লাওয়ার, ক্যাট, এগুলো আমি ডিটেইলে একটু পর বুঝাবো। কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক, আর্মি, টিম ইত্যাদি। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে গোল্ড, রাইস, এগুলো। চলো এগুলো আমি ডিটেইলে পড়াই, এইভাবে পড়ালে বুঝবা না। আমি তোমাদেরকে অ্যাপে স্লাইডটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। ওকে, একদম প্রথমে কি প্রপার নাউন, তাই না? নামবাচক বিশেষ্য। খুব ভালো করে খেয়াল করো, যেই নাউনটা দ্বারা কোনো এই শব্দটা যদি তুমি জাস্ট মনে রাখতে পারো, তোমার প্রপার নাউন নিয়ে আর কোনো গ্যাঞ্জাম হবে না। কোন শব্দটা ভাইয়া? এই যে এটা, নির্দিষ্ট। যেই নাউনটা দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কাল, সময়, মানে যে কোনো কিছুর বিশেষ একটা নাম বুঝাবে, তুমি সেটাকে বলবা প্রপার নাউন। আমি একটা এক্সাম্পল দেই, ভালো করে বুঝো। আমি যদি বলি আমার ক্লাসের সবাই ভালো, ওকে। আর আমি যদি বলি
কুলসুম বা আমি ধরো নাবিহাকে দেখছি যে নাবিহা খুব ভালো, এখানে প্রথমটা কি নির্দিষ্ট করে বলতেছি নাকি দ্বিতীয়টা নির্দিষ্ট করে বলতেছি বলতো? প্রথমটা, যে আমি একদম নাবিহার নামটা নিলাম। আর ক্লাসের সবাইকে বলতে কিন্তু আমি নির্দিষ্ট করে না বলে সাধারণভাবে সবাইকে বুঝাইতেছি, সমষ্টি বুঝাইতেছি। আরো ভালোভাবে এক্সাম্পল দেই, চলো। আদিব স্টাডিজ এট ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা, আরো এক্সাম্পল দেই সুন্দর। বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি। আমি যখন শুধু বলবো যে কান্ট্রি, তখন অনেক দেশ হইতে পারে, তাই না হুমায়রা? কান্ট্রি বললে বাংলাদেশও বুঝাইতে পারি, ইন্ডিয়াও হইতে পারে, পাকিস্তান হইতে পারে, মায়ানমার হইতে পারে, অনেক কিছু হইতে পারে। বাট আমি যখন বলতেছি বাংলাদেশ, তখন একদম নির্দিষ্ট করে একটা দেশকেই বুঝাচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশ। আর এটাকে বলা হবে কি? প্রপার নাউন। এটাকে কি বলা হবে? প্রপার নাউন। ঠিক আছে? আচ্ছা, হি বট আ স্যামসাং S25 আলট্রা ইয়েস্টারডে। আমি এখানে নির্দিষ্ট করে একটা মডেলের নাম বললাম। সানডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক। আমি যদি উইক বা সপ্তাহ বলতাম তখন নির্দিষ্ট করে হইতো না, সপ্তাহের সবগুলো দিন হইতো, বাট আমি নির্দিষ্ট করে সানডে বলেছি। ঠিক আছে? অথবা আমি আরো সহজভাবে বলি, আদিব ইজ আ স্টুডেন্ট। এখানে আদিব হচ্ছে একজন ছাত্র। আমি যখন আদিব বলবো তখন নির্দিষ্ট করে বুঝাচ্ছি, এটা হবে প্রপার নাউন। আর যখন স্টুডেন্ট বলবো তখন কিন্তু আমি সবাইকে বুঝাইতেছি, এটা কিন্তু প্রপার নাউন হবে না। ঠিক আছে? ওকে, প্রপার নাউনটা তুমি আস্তে আস্তে আরো বুঝবা একটু পরে। একটা জিনিস মনে রাখবা, প্রপার নাউনের শুরুর লেটার সবসময় ক্যাপিটাল লেটারে হবে। এই যে দেখো, বাংলাদেশ, আদিব, স্যামসাং, সানডে, এগুলো সবগুলোই কিন্তু ক্যাপিটাল লেটার, মানে বড় হাতের হয়। প্রপার নাউনের শুরুটাই হয় কি দিয়ে? বড় হাতেরটা দিয়ে। দেখো, একটা কোয়েশ্চেন যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ঢাকা। আমি কিন্তু সিটি বললে অনেক শহর বুঝাইতে পারতাম, ঢাকা হইতো, ক্যালিফোর্নিয়া হইতো, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বরিশাল। আমি কিন্তু সিটি বলি নাই, নির্দিষ্ট করে আমি ঢাকা বলছি। তো নির্দিষ্ট করে কোন একটা নাম বললে একদম একটাকেই বুঝাইতেছি নির্দিষ্ট করে, তখন এটা কি হবে? প্রপার, কমন, কালেকটিভ নাকি ম্যাটেরিয়াল? আমি তোমাদেরকে কুইজ দিচ্ছি, পোল দিচ্ছি, পোলে আনসার করে দিও। ঠিক আছে? সবসময় পোল দিব না, মাঝে মাঝে দিব, ঘুমাই গেলে তোমরা। মাশাআল্লাহ, 90%-এরও বেশি কারেক্ট আনসার দিয়েছো। ওকে, এবার আসো কমন নাউনটা যদি বুঝো আরো ভালোভাবে তফাৎটা বুঝবা। ঠিক আছে? বলছে যে নাউনটা দ্বারা একই জাতীয় ব্যক্তি, বস্তু, স্থান, কাল নির্দিষ্ট করে না বুঝে ওই জাতীয় সবাইকে একসাথে বুঝায়। এই জায়গাটা ইম্পর্টেন্ট। ওই জাতীয় সবাইকে একসাথে বুঝায়, সাধারণত তাকে কমন নাউন বলে। দেখো, আমি যখন বাংলাদেশ বলতেছি তখন নির্দিষ্ট করে একটা দেশের নাম বলতেছি, এটা হবে প্রপার নাউন। কিন্তু আমি যদি বলি বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি, আমি যদি কান্ট্রি কথাটা বলি, এখানে কিন্তু শুধু বাংলাদেশকে বুঝায় না, এমনিতে নরমালি কান্ট্রি বললে সবকিছুই আসতে পারে, তাই না? মানে পুরো দেশ কথাটাকে বুঝাইতেছে, যেখানে অনেকগুলা দেশ থাকতে পারে। তো কান্ট্রিটা হবে কমন নাউন। একইভাবে আমি যদি রিভার বলি, সব নদীকেই এখানে আমি ফেলতে পারি, সাধারণ নাম। ধরো একটা গর্ত, অনেক বড় একটা গর্ত যেখানে পানি থাকে, এগুলোর সাধারণ নাম কি? মনে করো এগুলো সাধারণ নাম হচ্ছে, এগুলো রিভার, নদী। সো রিভার যখন বলবো তখন এটার সাধারণ নাম বুঝায়, আর সাধারণ নামের ইংরেজি হচ্ছে কমন নাউন। আর এটাকে মানে নির্দিষ্ট করে বললে তো পদ্মা হবে বা মেঘনা, যমুনা হবে, এটা হবে প্রপার নাউন। আবার দ্য বয় ইজ রিডিং আ বুক। বয়, আমি যদি বলতাম যে ওয়াকিল ইসলাম, ওয়াকিল বললে নির্দিষ্ট করে বোঝানো হইতো,
হ্যাঁ সামিউল, আমি কিন্তু ওয়াকিলকে না বলে আমি বলছি বয়, ঠিক আছে? আমি ওয়াকিলকে না বলে কি বলেছি, বয়, মানে ছেলে জাতিটাকে বুঝাচ্ছি এরকম। তো এটাকে কি বলবো আমরা, কমন নাউন। ক্লিয়ার? কমন নাউনটা ভালোভাবে বুঝছো, আমি একটু পর আরো ভালোভাবে বুঝাবো। তার আগে আমাকে দেখো তো, এটা উত্তর করো তো, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার? ম্যাটেরিয়াল, কালেকটিভ, প্রপার না কমন? কি হতে পারে? আমি কিন্তু বলি নাই যে ফাইজা পদ্মা, নির্দিষ্ট করে পদ্মা না বলে পদ্মা যেটা, মানে ওর যে সাধারণ নামটা আছে সেটাই বুঝাইছি। পদ্মার মূল পরিচয় কি, মেঘনার মূল পরিচয় কি? একটা দুইটার একটা কমন নাম আছে, কমন বৈশিষ্ট্য। এই কমন নামটাই হচ্ছে কি রিভার বা নদী। সেই জন্য আমরা এটাকে কি বলবো, ইয়েস, কমন নাউন। প্রপার হবে না, পদ্মা বললে প্রপার হতো, পদ্মা না বলে আমরা কি বললাম এখানে নাবিলা, রিভার। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? বা আনিতা ইজ আ গুড গার্ল, এই বাক্যতে গার্ল কোন প্রকার নাউন? আমি কিন্তু বলি নাই যে অথই, হাফসা, এরপর তানিশা, সানজিদা, আমি আলাদা আলাদা নাম না বলে ওদের সবার একটা কমন পরিচয় আছে। আনিশা, সানজিদা, হাফসা, অথই, শিফা, ওদের কমন পরিচয় কি? ওরা সবাই গার্ল। সো গার্ল আমি বলতেছি কমন পরিচয়, মানে হচ্ছে কমন। উত্তর হবে কি কমন নাউন, রাইট? কারেক্ট আনসার। একইভাবে বয় কোন প্রকারের নাউন? দেখো, আমি যদি বলতাম যে আমার আরমান উদ্দিন সিয়াম, তখন এটা প্রপার নাউন হইতো, নির্দিষ্ট করে বলতেছি। এখন আরমান বলো, জোহান বলো, কিংবা ওভাইস কাউসার বলো, নাইম বলো, এরপর আর কি আছো, খালিদ ওয়াসিফ বলো, ওদের কমন একটা পরিচয় আছে, কমন একটা নাম আছে যে ওরা বয়। সো এটা হবে কি কমন। ক্লিয়ার? চলো আমি তোমাকে প্রপার নাউন আর কমন নাউনটা আরো ভালোভাবে বুঝাই, যাতে লাইফে কোনোদিন ভুল না করো। দেখো, কাজী নজরুল, রবীন্দ্রনাথ, জীবনানন্দ দাশ, আলাদা আলাদা করে নির্দিষ্টভাবে নামগুলো বলতেছি, তাই ওনারা হচ্ছেন প্রপার নাউন। ওনাদের একটা কমন পরিচয় আছে, কমন পরিচয় কি ওনারা কবি বা রাইটার, তাই না? কমন পরিচয় মানেই হচ্ছে কমন নাউন। যেই শব্দটা দ্বারা একটা কমন পরিচয় বুঝায়, যেটা বললে অনেকে অন্তর্ভুক্ত হয়ে যায়, এটাকে আমরা কমন নাউন বলতে পারি। ঠিক আছে? ঢাকা, চিটাগং, বরিশাল, এগুলো আলাদা আলাদা করে যখন বলতেছি প্রপার নাউন, এগুলোর কমন একটা পরিচয় কি, এরা হচ্ছে সিটি মানে শহর অথবা ডিভিশন, বিভাগ, রাইট? আচ্ছা, আয়মান, দুর্জয়, আসিফ, এদের কমন পরিচয়টা কি? এরা হচ্ছে বয় বা মেল। কমন পরিচয়টাই কমন নাউন, আর আলাদা করে বললেই হচ্ছে প্রপার নাউন। পদ্মা, মেঘনা, যমুনা, কমন পরিচয় হচ্ছে রিভার, কমন নাউন। হিলসা, রুই, তারপর রূপচাঁদা, ফিশ। সিটি কলেজ, ঢাকা কলেজ, নটরডেম কলেজ, কলেজ। সো বুঝতে পারছো প্রপার নাউন আর কমন নাউনের পার্থক্যটা? বুঝাইতে পারলাম? অথই, পায়েল, রিহাম, সাইকা হোসনা, বুঝাতে পারলাম ভাইয়েরা? ওকে, একটা জিনিস মনে রাখবা সহজে, মানে সহজে মনে রাখার টেকনিক কি, প্রপার নাউনটা হচ্ছে নির্দিষ্ট কারো বা কোনো কিছুর নাম, একদম নির্দিষ্ট করে বলবো। আর কমন নাউন হচ্ছে ওই শ্রেণীর সবকিছুর সাধারণ নাম, মানে পদ্মা নির্দিষ্ট একটা নাম, মেঘনা নির্দিষ্ট একটা নাম, আর এদের সাধারণ বা কমন নামটা কি, এরা হচ্ছে রিভার বা নদী। তো আশা করি প্রপার নাউন আর কমন নাউনের পার্থক্যটা আমি তোমাকে বুঝাতে পেরেছি। এবার চলো 3 নাম্বার যে নাউনটা আছে কালেকটিভ নাউন, সেটার ব্যাপারে একটু জানি। কালেকটিভ নাউন হচ্ছে যে নাউনটা দ্বারা একাধিক ব্যক্তি, প্রাণী বা বস্তুর একটা দল বা সমষ্টি বুঝায়, দল বা সমষ্টি বুঝায়, তাকে কালেকটিভ নাউন বলে। যেমন টিম, দেয়ার টিম ওন দ্য ম্যাচ। টিম বললে কিন্তু 11-12 জনের একটা দল বুঝাবে, ঠিক আছে? an army of soldiers joined the war, আর্মি বললেই একটা নির্দিষ্ট সংখ্যক সৈন্য চলে আসবে। our ক্লাস বললে কিন্তু তোমরা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্টকে বুঝাবো। কমিটি বললে নির্দিষ্ট সংখ্যক একটা দলকে বা সমষ্টিকে বুঝাবে। এইটাকেই আমরা কি বলবো, কালেকটিভ নাউন। আমি আরো ভালোভাবে তোমাকে একটু পর বুঝাচ্ছি। এই যে আর্মি শব্দটা কি হবে, কালেকটিভ নাউন। এবার আসো
প্রপার কমন কালেকটিভ তিনটা আমি তোমার একদম ভেঙে ভেঙে আলাদা করে বুঝাই। প্রপার নাউনটা তো বুঝছো যে নির্দিষ্ট কোন কয়েকজনের নাম, কোনো কিছুর নাম। আচ্ছা, এই যে সবার নাম বললাম, দুর্জয়, জাহিন, ফারহান, আসিফ, ফাহমিদ, জাবিদ, ওনাদের সবার পরিচয় কি? সবাই হচ্ছে মেন, কমন পরিচয় বা মেল, তাই না? বয়, কমন পরিচয়, কমন নাউন। এবার চিন্তা করো, মনে করো এখানে 1 2 3 4 5 6 7 সাতজনের মধ্যে 1 2 3 4 এই চারজন মিলে, মানে এক জায়গায় অনেক মানুষ আছে, তার মধ্যে এই চারজন মিলে একটা আলাদা টিম গঠন করলো। ওই যে বলতেছি টিম গঠন করছে, ওই টিমটাই হবে কালেকটিভ নাউন। মানে সহজ ভাষায় বললে, ধরো অনেকগুলা প্রপার নাউন থেকে যদি কয়েকজন আলাদা হয়ে কিছু একটা গঠন করে, হইতে পারে দল, হইতে পারে কমিটি, আর্মি, এরপর ধরো কি টিম, ক্লাস, সেটাকেই আমরা বলবো কালেকটিভ নাউন। কালেকটিভ মানে সমষ্টিবাচক। বুঝাতে পারলাম? এদের সবার কমন একটা নাম হচ্ছে মেন, এটা কমন নাউন। এদের মধ্যে কয়েকজন মিলে একটা টিম গঠন করছে, একটা কমিটি গঠন করছে, একটা আর্মি গঠন করছে, ঠিক আছে? এইটাকে আমরা বলবো কালেকটিভ নাউন। মানে যেখানে সবার কমন কোনো পরিচয় থাকবে না, সবার মাঝে আলাদা কয়েকজন। মনে করো তুমি যেই কলোনিতে থাকো, তুমি যেই বাসায় থাকো, এটার আশেপাশের আরো 10টা বাসা মিলে টোটাল 50 জন মানুষ থাকো তোমরা ওইখানে, বা 100 জন টোটাল থাকো। ইয়েস মিম, 100 জন থাকো। 100 জন মানে তোমরা 10 বাড়িতে মিলে 100 জন থাকো, তার মধ্যে তোমরা ওই 100 জনের মধ্যে 15 জন মিলে একটা কমিটি গঠন করছে, সোসাইটি, ওয়েলফেয়ার সোসাইটি, এরকম অমুক ওয়েলফেয়ার সোসাইটি। এই 15 জনকে আমরা কি বলতে পারি? কালেকটিভ নাউন, তাই না? বুঝতে পারলাম? আচ্ছা, সো সবাইকে আলাদা আলাদা ভাবে যখন বলবো তখন আমরা এটাকে বলবো প্রপার নাউন। সবার কমন একটা পরিচয় যখন দিব সেটাকে বলবো কমন নাউন। সবার মাঝে আলাদা কয়েকজনকে নিয়ে, ধরো 4 জনকে নিয়ে আমি একটা টিম গঠন করলাম, মানে সবার মাঝে আলাদা করে ফেললাম কয়েকজনকে, তখন সেটাকে আমরা বলবো কালেকটিভ নাউন। আশা করি বুঝাতে পেরেছি, বাকিটা আমরা প্র্যাকটিস করলে আস্তে আস্তে বুঝতে পারবো। ওকে, এবার আসো ম্যাটেরিয়াল নাউনটা নিয়ে। ম্যাটেরিয়াল নাউন নিয়ে অনেকে একটু প্যারা খায়, একটু ভালো করে দেখো। ম্যাটেরিয়াল নাউন হলো এমন পদার্থ বা উপাদান যা আমরা গুণে বা সংখ্যা দিয়ে মাপতে পারি না, কিন্তু পরিমাণ দিয়ে পরিমাপ করতে পারি। কি বলতেছে? ম্যাটেরিয়াল নাউন হচ্ছে এমন পদার্থ বা উপাদান যা আমরা ধরো কাউন্ট করতে পারি না, বা সংখ্যা দিয়ে 1 2 3 এভাবে করে মাপতে পারি না, কিন্তু পরিমাণ দিয়ে পরিমাপ করতে পারি, 1 কেজি 2 কেজি এরকম। যেমন she wears a gold necklace. she wears a gold necklace. সে স্বর্ণের একটা নেকলেস পরিধান করে আছে, পরে আছে। বলতেছে গোল্ড একটা উপাদান যেটা নির্দিষ্ট কোনো বস্তু নয়, বরং এটা অনেক জিনিস তৈরিতে ব্যবহৃত হয়। মানে গোল্ড দিয়ে তুমি নেকলেস বানাইতে পারো, গোল্ড দিয়ে তুমি রিং বানাইতে পারো, আংটি বানাইতে পারো, কানের দুল বানাইতে পারো, নাকের জিনিস বানাইতে পারো, তাই না? আচ্ছা, আই ড্রিঙ্ক ওয়াটার এভরিডে। এখানে ওয়াটার একটা পদার্থ যা তুমি গুণে সংখ্যা দিয়ে পরিমাপ করতে পারবা না আর কি, ঠিক আছে? আচ্ছা, ইয়েস। সো এইগুলো 4টা নাউন। তোমাকে আমি কি বুঝাতে পারলাম? তোমাকে আমি একটু শুরুর দিকে আবার নিতে চাই। আমরা প্রথমে নাউনকে 2টা ভাগে ভাগ করছি, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করছি, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তাহলে নাউন যারা 5 প্রকার বলে ওনারা কিভাবে বলে? এইভাবে। ওনারা কনক্রিট নাউনটাকে প্রকারের মধ্যে আনে না, এটার আন্ডারে যে প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, 5 নম্বরে গিয়ে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, এইভাবে বলে। আচ্ছা, সো আমরা নাউনের 5টা প্রকার জানলাম। এবার গণনার ভিত্তিতে, গণনা করার ভিত্তিতে নাউনকে আবার 2 ভাগে ভাগ করা যায়, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন মানে কি?
কাউন্টেবল নাউন মানে হচ্ছে যেই নাউনকে আমরা গণনা করতে পারি বা কাউন্ট করতে পারি। ঠিক আছে, নাজি, নাজি ওয়াদি লাবিব, আমরা যেই নাউনকে কাউন্ট করতে পারি বা গণনা করতে পারি সেটাকে আমরা বলবো কি কাউন্টেবল। ফর এক্সাম্পল অ্যাপল, অ্যাপল হচ্ছে একটা নাউন, এটা আমরা কাউন্ট করতে পারি যে একটা আপেল, দুইটা আপেল, তিনটা আপেল। আমার হাতে কয়টা কলম বলো তো সবাই, আমার হাতে কয়টা কলম? একটা, তার মানে কলমকে তুমি গুনতে পারতেছো। সো পেন, এটা একটা কাউন্টেবল নাউন। তোমার অনিন্দিতা, তোমার স্কুলে কয়জন বন্ধু ছিল খুব ভালো? তুমি হয়তো বলবো ভাইয়া 3 জন আমার অনেক ভালো বন্ধু ছিল। তার মানে ফ্রেন্ড কথাটাকে গুনতে পারি আমরা। ফ্রেন্ড বা বন্ধু বললে আমরা গুনতে পারি এটাকে, একজন বন্ধু, দুইজন বন্ধু, তিনজন বন্ধু, এরকম। ফ্রেন্ড তাইলে একটা কাউন্টেবল নাউন। ঠিক আছে, তো যেই নাউনটাকে আমরা কাউন্ট করতে পারি, গুনতে পারি, ওইটাকে বলা হয় কাউন্টেবল নাউন। মনে রাখবা কাউন্টেবল নাউনটা সিঙ্গুলারও হইতে পারে, প্লুরালও হইতে পারে। হ্যাঁ, যেমন একজন বালক, আর যদি একাধিক বালক বলি বয়েজ, একটা নদী, আর যদি একাধিক নদী বলি রিভার্স। দ্যাট মিনস যেগুলো কাউন্টেবল নাউন মানে যেগুলোকে গণনা করা যায়, এগুলোকে সিঙ্গুলার প্লুরাল দুটোই করা যায়। বয় মানে একটা ছেলে, বয়েজ মানে একাধিক ছেলে, রিভার মানে একটা নদী, রিভার্স মানে একাধিক নদী। ঠিক আছে, আচ্ছা। কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল এগুলো একদম সহজ। আনকাউন্টেবল নাউনকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে নন কাউন্ট। কি? নন কাউন্ট। নন কাউন্ট বা আনকাউন্টেবল নাউন হচ্ছে যে নাউনটাকে আমি তুমি গুনতে পারি না, সহজ ভাষায় যে নাউনটা গণনা করা যায় না। যেমন ওয়াটার, পানি তুমি গুনতে পারবা না। পানির বোতল গুনতে পারো, একটা বোতল, দুইটা বোতল, তিনটা বোতল, বাট পানিকে তুমি গুনতে পারবা না। ঠিক আছে, ইয়েস, আমার মাথার চুল আনকাউন্টেবল। তারপর ইনফরমেশন, তথ্য, অ্যাডভাইস, উপদেশ, রাইস, নলেজ, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। চাইলেও আমরা এগুলোকে কি করতে পারি না, গুনতে পারি না। মনে রাখবা আনকাউন্টেবল নাউন গুলোর প্লুরাল হয় না। আমরা বলতে পারবো না যে একটা পানি, একাধিক পানি, ওয়াটার্স বলে কিছু হয় না। একটা উপদেশ, একাধিক উপদেশ, এরকম নরমালি হয় না। ঠিক আছে, তবে হ্যাঁ আনকাউন্টেবল নাউনকেও প্লুরাল করা যায় একটু ঘুরায় পেঁচায়। ঠিক আছে, এটা আরো পরে শিখাবো, এখন শিখাইতে গেলে তোমার মাথা উড়ে যাবে। সুপার, নাউন নিয়ে আমি যা যা আলোচনা করেছি, নাউন নিয়ে আমি কি বলেছি? নাউনকে আমি প্রথমত দুই ভাগে ভাগ করছি, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন হচ্ছে যেটার অস্তিত্ব আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেটার মানে ধরা যায় না, ছোঁয়া যায় না। অনেকে আবার নাউনকে বলে 5 প্রকার, তারা বলে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, প্রপার নাউন হচ্ছে একদম নির্দিষ্ট করে নাম বলা, সাপানা, সিলেট, ঢাকা। কমন নাউন হচ্ছে এই নির্দিষ্ট নামের যে কমন একটা পরিচয় আছে, যে এই যে মিম, লামিয়া, শিফা, ওদের কমন পরিচয় হচ্ছে ওরা গার্ড, সেটা কমন নাউন। কালেকটিভ নাউন হচ্ছে কি, একটা জায়গায় 100 জন থাকে, তার মধ্যে ওইখান থেকে 10 জন আলাদা হয়ে একটা কিছু গঠন করলো, ওইটা নাম দিল টিম, কমিটি, এগুলোকে বললো কালেকটিভ নাউন। ঠিক আছে, আর বাকি রইল কি ম্যাটেরিয়াল নাউন, উপাদানবাচক, ওই যে ওয়াটার, গোল্ড ইত্যাদি ইত্যাদি। তারপর গণনার ভিত্তিতে আমরা নাউনটাকে আরো দুইটা ভাগে ভাগ করেছি, একটা নাম দিয়েছি কাউন্টেবল আর একটা নাম দিয়েছি আনকাউন্টেবল। কাউন্টেবল বলেছি যেটা কাউন্ট করা যায়, যেমন বন্ধু, কলম, তাই না, এগুলো কাউন্ট করা যায়। আর আনকাউন্টেবল হচ্ছে যেটা আমি তুমি কাউন্ট করতে পারি না, যেমন পানি, তাই না। আচ্ছা, এবার চলো এই আলোচনাটা, যেটা তোমাকে ছোটবেলা থেকে খুব একটা শিখানো হয় নাই, তোমার এইচএসসি লাইফে এডমিশনে সবচেয়ে বেশি কাজে লাগবে। সামিউল আহাদ, এই টপিকের উপর আবার কেন ক্লাস লাগবে? এখানে এই ক্লাসটাই করো ভাইয়া। নাউন চেনার উপায় কি, অথবা নাউন চেনার উপায় কি কি, অথবা কোন কোন জায়গায় নাউন বসবে? ইয়েস নুসরাত। নাম্বার 1, সবচেয়ে সহজ উপায়
বাট এটা সবসময় একটা জিনিস মনে রাখবা, গ্রামারের যে রুলগুলো পড়ো এগুলো সবসময় যে এরকমই থাকবে ব্যাপারটা এরকম না, ক্ষেত্র বিশেষ একটু এক্সেপশন বা ব্যতিক্রম হইতেই পারে। আচ্ছা, নাউন চেনার ছোটবেলার সেই উপায় হচ্ছে সাফিক্সের মাধ্যমে। মানে কোনো একটা শব্দের শেষে তুমি বিশেষ কিছু আলামত দেখলে মোটামুটি বলতে পারো এটা নাউন, বাট সবসময় না। যেমন শব্দের শেষে TION দেখলে তুমি বলতে পারো যে এটা নাউন হইতে পারে, যেমন ইনফরমেশন। শব্দের শেষে SION থাকলেও নাউন হতে পারে। শব্দের শেষে হুড যেমন চাইল্ডহুড থাকলে নাউন হইতে পারে। শব্দের শেষে ইয়ার যেমন টিচার, ঠিক আছে। আচ্ছা, TY ক্রুয়েলটি। এইরকম যে এই জিনিসগুলো তোমরা স্ক্রিনে দেখছো এগুলো থাকলে সাধারণত নাউন হয়। বাট একটা জিনিস ভালোভাবে প্লিজ খুব ভালোভাবে মাথায় রাখবা, একটা শব্দ কোন প্রকারের পার্টস অফ স্পিচ হবে, আই রিপিট খুব বেশি ইম্পর্টেন্ট, একটা শব্দ কোন প্রকারের পার্টস অফ স্পিচ হবে সেটা পুরোপুরি ডিপেন্ড করে ওই শব্দটা বাক্যের কোথায় বসেছে ওইটার উপর। আমি একটা এক্সাম্পল দেই, কথাটা আবার বলবো। আমি কথাটা কি বলেছি যে একটা শব্দ কোন প্রকারের পার্টস অফ স্পিচ হবে এটা পুরোপুরি ডিপেন্ড করে ওই শব্দটা কোথায় বসতেছে বাক্যের সেটার উপর। ফর এক্সাম্পল, ছোটবেলা থেকে তুমি আমি আমরা সবাই গো শব্দটাকে কি হিসেবে জেনে এসেছি, এটা একটা ভার্ব। গো মানে যাওয়া, ইট মানে খাওয়া, এগুলো ছোটবেলা থেকে আমি তুমি আমরা ভার্ব হিসেবে জেনে এসেছি। এবার চলো একটা ব্যতিক্রমী উদাহরণ, দিস ইজ দ্য গো অফ লাইফ। এইখানে গো শব্দটা নাউন। কেন জানো? দা এবং অফের মাঝে কোনো শব্দ থাকলে ওইটাকে বলা হয় নাউন। দা এবং অফের মাঝে কোনো শব্দ থাকলে সেটাকে কি বলা হয়? নাউন। এইখানে গো মানে হচ্ছে বুঝাচ্ছে রীতিনীতি, যাওয়া বুঝাচ্ছে না। বলতেছে যে এটাই হচ্ছে জীবনের রীতিনীতি, লাইফ তো এভাবেই চলে। সো একটা শব্দ কোন প্রকারের পার্টস অফ স্পিচ হচ্ছে, যেমন এখানে সাবজেক্টের পরে এটা বসার কারণে এটাকে আমরা ভার্ব বলতেছি, কিন্তু এখানে আবার দা এবং অফের মাঝে বসার কারণে আমরা এটাকে নাউন বলতেছি। দ্যাট মিন্স এই শব্দটা যে একবার শব্দ একটাই, একবার নাউন হইল আবার আরেকবার কি হলো ভার্ব হইল, এজন্য আমরা এটাকে বলতেছি যে একটা শব্দ কোথায় বসছে সেটার উপর ডিপেন্ড করতেছে যে এটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ হবে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারতেছো? মজা লাগবে, আস্তে আস্তে আরো মজা পাবা। সো এইরকম যে শব্দের শেষে এই যে সাফিক্স গুলো আছে এগুলো থাকলে তুমি ধরে নিতে পারো মোটামুটি যে এটা নাউন হবে, বাট এইরকম খেলাও ঘুরে যেতে পারে। যেমন এইচএসসি তে এডুকেশন এন্ড লাইফ নামে একটা ইউনিট ছিল যেটা তোমাদের হয়তো এখন থাকবে না সিলেবাসে। ওই ইউনিটে শব্দের শেষে TION ওলা একটা শব্দ হওয়া সত্ত্বেও সেটা নাউন না হয়ে ভার্ব হইছে। ঠিক আছে, ওকে। এখন বলো তো এই যে শব্দের শেষে আমরা আলামত দেখে পড়লাম ওইটা অনুযায়ী এখানে কোনটা নাউন হবে বলো তো? হুইচ ওয়ান ইজ দ্য নাউন? বলো, which one is the noun? Poverty, friendly, important, rich? সবাই বলছে ভাইয়া পোভার্টি। ইয়েস, অনেকে উল্টাপাল্টা বলছো। দেখো আমি তোমাদেরকে এখানে পড়াইছি শব্দের শেষে TY থাকলে সেটা নাউন হইতে পারে। পোভার্টি, পোভার্টি মানে কি দারিদ্রতা। প্রতিভা, পোভার্টি মানে কি দারিদ্রতা। ইয়েস সাগুপ্তা। পেশেন্স ইজ আ ভার্চু।
হেয়ার দ্য ওয়ার্ড পেশেন্স। বলতো পেশেন্স শব্দটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ? নাউন, রাইট? কিভাবে বুঝলাম? আমরা নরমালি এই নিয়ম অনুযায়ী যদি দেখি, শব্দের শেষে ইএনসিই থাকলে সেটাকে আমরা নাউন বলতে পারি। কি? যেমন এখানে ইএনসিই আছে, ঠিক আছে? রেজাউল করিম রিফাত। ওকে, এবার আসো, মানে এতক্ষণ পর্যন্ত তুমি যে নিয়মটা দেখছো যে সাফিক্সের মাধ্যমে নাউন চিনবো শব্দের শেষে এটা থাকলে, ট্রাস্ট মি এই জিনিসটা তোমাদের কয়েকদিন পর খুব একটা কাজে লাগবে না, তোমরা বড় হয়ে গেছো। তোমাদের যেটা কাজে লাগবে এটা এখন দেখাচ্ছি, ফাংশন বা কাজের মাধ্যমে। মানে বাক্যে নাউন কয়েকটা জায়গায় গেলে পাবা তুমি, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে সাবজেক্টের জায়গায় গেলে তুমি নাউন পাবা। কই গেলে? সাবজেক্টের জায়গায়। এটাকে তুমি দুই ভাবে চিন্তা করবা যে কোথায় কোথায় গেলে, একটা বাক্যের কোথায় কোথায় গেলে আমি নাউন পাবো, আবার অথবা একটা বাক্যের কোন কোন জায়গায় নাউন বসতে পারে। তো তোমাকে যদি মাহি কোয়েশ্চেন করি আমি যে একটা বাক্যের কোন কোন জায়গায় নাউন বসতে পারে, তখন তুমি আমি এখানে যে যে জিনিসগুলো দেখাবো এটা বলবা। অথবা আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি যে একটা বাক্যের কোথায় কোথায় গেলে আমি নাউন পাবো, এগুলো সেম, ঠিক আছে? তো বাক্যের সাবজেক্টের জায়গায় গেলে নাউন পাবা। যেমন সাইফ ইজ আ গুড বয়, এখানে সাইফ হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব। তো এই যে সাইফ, এটা সাবজেক্ট, আমরা সাবজেক্টের জায়গায় কি পাবো? নাউন পাবো। দ্যাট মিন্স সাইফটা নাউন। বাক্যের অবজেক্টের জায়গায় নাউন বসে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। দ্যাট মিন্স এখানে ওয়াচিং, এটাকে আমরা নাউন বলতে পারি যদি এটা জিরান্ট, জিরান্ট নাউনের মতোই কাজ করে, তো এজন্য। সো এখানে ওয়াচিংটা নাউন। ওকে, অবজেক্ট অফ প্রিপজিশন, প্রিপজিশনের পরে পরপরই নাউন বসতে পারে। প্রিপজিশনের পরপরই মানে অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে। হি গোজ টু কলেজ, টু হচ্ছে প্রিপজিশন, তার মানে কলেজটা কি? নাউন। তোমরা এখানে দেখতেছি যে অনেকে কাজের কোয়েশ্চেনই করতেছো, অ্যাপের এই ইস্যুটা বা আমরা স্লাইড পাচ্ছি না, রুটিন পাচ্ছি না। তুমি একটা কমেন্ট আমি দেখতেছি অনেকবার এরকম একটা কমেন্ট করতেছো, তুমি না এতবার যে কমেন্ট করতেছো, না তুমি এখন রুটিনটা পাবা, না তুমি আমার ক্লাসটা বুঝবা, মানে একুলুকুল দুকুল হারাইলা। সো বেটার না তুমি এখন ক্লাসটা মনোযোগ দিয়ে করা, পরে এসব নিয়ে কথা বলা যাবে। ক্লাসের শেষে এগুলো নিয়ে আমি কথা বলবো, এগুলো নিয়ে তোমার সলিউশন আমি তখন দিব, ঠিক আছে? তো এখন এগুলো নিয়ে কথা বলা তোমার না, আমি কি ক্লাসের মাঝে তোমার রুটিনটা এনে দিতে পারবো? পারবো না। তো তুমি যদি ক্লাসের মাঝে রুটিন রুটিন বলে স্প্যামিং করো, তাইলে তুমি আমার ক্লাসটাও বুঝলা না, রুটিনটাও পাইলা না, লস না তোমার? ওকে, সো অবজেক্ট অফ প্রিপজিশন, প্রিপজিশনের অবজেক্ট হিসেবে সাবজেক্ট কমপ্লিমেন্ট, মানে সাবজেক্টকে নিয়ে আরো কথা বলবে যে সে, ঠিক আছে? যেমন হি ইজ আ লার্নার, হি হচ্ছে সাবজেক্ট, তাই না? তো এই তার ব্যাপারে একটা কথা বলতেছে, সে কি বলছে? হি ইজ আ লার্নার, সে হচ্ছে একজন শিক্ষার্থী। সে কি? সে হচ্ছে একজন শিক্ষার্থী। সো এইখানে হি মানে সাবজেক্ট, সাবজেক্টের ব্যাপারে আরো কথা বলতেছে যে সে একজন শিক্ষার্থী। সো সাবজেক্টের সরি হ্যাঁ সাবজেক্টের, এটাকে বলা হয় কমপ্লিমেন্ট, যে সাবজেক্টকে নিয়ে আমি কথা বলতেছি। সো এখানে সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবেও কি বসে? নাউন বসে। সো কয়টা জায়গা পেলাম আমরা? নাউন বসতে পারে কোথায় কোথায়, বা কই কই গেলে আমরা নাউন পাবো? প্রিপজিশনের অবজেক্ট, সাবজেক্টের কমপ্লিমেন্ট, ঠিক আছে? আমি যদি বলি মারিয়া ইজ আ স্টুডেন্ট, এখানে মারিয়া হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টের কমপ্লিমেন্ট কি, মানে সাবজেক্টের ব্যাপারে আর কোথায় কি বলতেছে? বলতেছে সাবজেক্টটা হচ্ছে ভাইয়া একটা স্টুডেন্ট, সো এটাকে বলছি সাবজেক্টের কমপ্লিমেন্ট, আর এ হচ্ছে কি? একটা নাউন। এরপর একইভাবে অবজেক্টের কমপ্লিমেন্ট, মানে অবজেক্টকে নিয়ে এভাবে কথা বলবে, উই মেড হিম ক্যাপ্টেইন। উই হচ্ছে সাবজেক্ট, মেড হচ্ছে ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট,
বাকি রইল কি ক্যাপ্টেন। বলছে আমরা বানিয়েছি তাকে, এই যে তাকে বলতেছে, তাকে কি বানাইছে? বললো ভাইয়া তাকে ক্যাপ্টেন বানাইছে। তো তার পরিচয় হচ্ছে সে এখন ক্যাপ্টেন। আর এই যে হিম, এটা অবজেক্ট, অবজেক্টের পরিচয় দিচ্ছে, এটা হচ্ছে নাউন, মানে অবজেক্টের কমপ্লিমেন্ট নাউন হয়। এরপর অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ মানে কি? ওই যে নাউনটাকে নিয়ে আরো বেশি কথা বলবে, নাউনকে নিয়ে কথা বলবে। যেমন মিস্টার চৌধুরী আওয়ার স্কুল হেড ইজ এন অনেস্ট ম্যান। ঠিক আছে, মিস্টার চৌধুরী আওয়ার স্কুল হেড ইজ এন অনেস্ট ম্যান। মূলত বাক্যটা ছিল মিস্টার চৌধুরী ইজ এন অনেস্ট ম্যান। মূলত বাক্যটা ছিল মিস্টার চৌধুরী ইজ এন অনেস্ট ম্যান। আচ্ছা, কিন্তু আমরা এখানে মিস্টার চৌধুরীর একটা পরিচয় দিচ্ছি যে তিনি আমাদের স্কুলের হেড, প্রধান। এই যে মিস্টার চৌধুরীর পরিচয় দিলাম, এটাকে মূলত বলা হয় অ্যাপোজিটিভ। আর অ্যাপোজিটিভ নাউনের কাজ করে। অ্যাপোজিটিভ কিসের কাজ করে? নাউনের কাজ করে। আমি পুরো ব্যাপারটা আর একটু সামারাইজ করে আবার বলি, বুঝবা। এই যে 6টা জায়গা আছে, এই 6 জায়গায় গেলে তুমি নাউনকে খুঁজে পেতে পারো, এই 6 জায়গায় তুমি নাউন বসাতে পারো। ঠিক আছে, তুমি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ নামে একটা টপিকের নাম শুনবা। মানে হচ্ছে পার্টস অফ স্পিচ খুঁজে বের করা, যে কোথায় গেলে নাউন পাবো বা নাউন কোথায় কোথায় বসতে পারে। তো এই 6 জায়গায় নাউন বসতে পারে। প্রথমটা হচ্ছে সাবজেক্ট, দ্বিতীয়টা হচ্ছে অবজেক্ট, তৃতীয়টা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট, মানে এই যে দেখো প্রিপোজিশনের পরেই। এরপর হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট, সাবজেক্টকে নিয়ে কথা বলতেছে। অবজেক্টের কমপ্লিমেন্ট, এই যে অবজেক্টকে নিয়ে, সরি এই যে হিম, অবজেক্টটাকে নিয়ে কথা বলতেছে। এরপর হচ্ছে অ্যাপোজিটিভ, নাউনটাকে নিয়ে কথা বলতেছে। সো এই 6 জায়গায় নাউন বসে, এগুলোতে গেলে আমরা বলতে পারি কি এগুলো নাউন, বা এইসব জায়গায় আমাদের শূন্যস্থান দিলে আমরা নাউন বসাবো এগুলোতে। ঠিক আছে, ওকে। আরো কিছু জিনিস আছে, যেমন জিরান্ড জিনিসটা নাউনের মতো কাজ করে। জিরান্ড, জিরান্ড মানে কি? জিরান্ড মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি কে আমরা জিরান বলি। সো নাউন কোথায় বসতে পারে? সাবজেক্টের জায়গায়। ওই যে একটু আগে আমরা পড়লাম, সাবজেক্টের জায়গায় গেলে নাউন পাবা। সো সাবজেক্টের জায়গায় যদি ভার্ব প্লাস আইএনজি দেখো, এটাকে তুমি নাউন বলতে পারো। সাবজেক্টের জায়গায় যদি ভার্ব প্লাস আইএনজি দেখো, এটাকে নাউন বলতে পারো, কারণ এটা জিরান্ট। ঠিক আছে, এবার ডিটারমিনার্স গুলো একটু জানো ভালো করে, এগুলো তোমাদেরকে স্লাইড দিয়ে দেওয়া হবে। ডিটারমিনার্সটা কেন জানতে হবে একটু পরে বলতেছি, তোমাকে আগে ডিটারমিনার্স জিনিসটা কি ভালোভাবে বুঝাই সেটা। ঠিক আছে, আচ্ছা। নাম্বার 1, আর্টিকেলকে মানে ডিটারমিনার্স অনেকগুলা জিনিসের সমন্বয়ে ডিটারমিনার্স হয়। তার মধ্যে একটা হচ্ছে আর্টিকেল। তোমাকে যখন বলবে যে এখানে একটা ডিটারমিনার ব্যবহার করো, তখন তুমি সেখানে আর্টিকেল বসাতে পারো, তারপর দিস, দ্যাট, দিস, দোজ এগুলো বসাতে পারো, এটাকে ডেমনস্ট্রেটিভ বলে। মাই, ইউর, হিজ, হার এগুলো বসাইতে পারো, এগুলোকে পজিটিভ বলে। সাম, এনি, মেনি এগুলো বসাতে পারো, এগুলোকে বলা হয় কোয়ান্টিফায়ার্স। তারপর 1, 2, 3, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো বসাতে পারো, এগুলোকে নাম্বারস বলে। ইচ, এভরি, ইদার, নিদার এগুলোকে বসাতে পারো, এগুলোকে ডিস্ট্রিবিউটিভ বলে। এই সবগুলোকে একসাথে বলা হয় কি? ডিটারমিনার্স। কি বলা হয়? ডিটারমিনার্স। মুজাহিদুল আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে বুঝবা ভাইয়া, ধৈর্য ধরো। সো বাক্যে ডিটারমিনার্স এর পর নাউন বসে। বাক্যে ডিটারমিনার্স এর পর কি বসে? নাউন বসে। কেমন? আচ্ছা, যেমন সাম, এটা একটা ডিটারমিনার্স, আমরা দেখেছি না? এই যে এটা একটা ডিটারমিনার। ডিটারমিনারের পরে যেটা আছে এটা একটা নাউন। মেনি, এটা একটা ডিটারমিনার। যেমন এই যে মেনি, এটা একটা ডিটারমিনার। এটার পরে যেটা আছে এটা কি? একটা নাউন। সো ডিটারমিনারের পরে গেলেও তুমি নাউন খুঁজে পেতে পারো। ঠিক আছে, সো আমরা কি কি দেখলাম? আমরা কোথায় কোথায় গেলে নাউন খুঁজে পাবো? বাক্যের সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়। আচ্ছা, একদম বলছে ভাইয়া অ্যাপোজিটিভ আর সাবজেক্টের কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য কি? দেখো, অ্যাপোজিটিভ হচ্ছে যে কোনো নাউনের ব্যাপারে বলবে। নাউনটা তো বাক্যের মাঝেও থাকতে পারে, শেষেও থাকতে পারে, শুরুতেও থাকতে পারে। আর সাবজেক্ট তো অলওয়েজ বাক্যের শুরুতে থাকে, তাই না? সো আশা করি বুঝতে পেরেছো। ওকে, সো আমরা বাক্যে প্রথমে দেখেছি ওই যে কিছু প্রিপোজিশন, সরি
সাফিক্সের মাধ্যমে নাউন চিনলাম, তারপরে এই 6টা জায়গায় যদি আমরা যাই তাহলে নাউন পাবো, তারপর জিরান্ডের কাছে গেলে নাউন পাবো, মানে জিরান্ড নিজেই নাউনে কাজ করে, ডিটারমিনার্স এর পরে গেলে আমরা নাউন পাবো। ক্লিয়ার? কোথায় কোথায় গেলে আমরা নাউন পাবো আমি কি তোমাদেরকে বুঝাতে পেরেছি? বলো তো, কোথায় কোথায় গেলে আমরা নাউন খুঁজে পাবো আমি কি তোমাদেরকে এটা বুঝাতে পেরেছি? বা নাউন কোথায় কোথায় বসে এটা কি বুঝছো? আমি জানি তোমাদের অনেক কোয়েশ্চেন আছে, ইনশাআল্লাহ এগুলো আমরা পুরো কোর্স জুড়ে তোমাদেরকে বুঝাবো, কেমন? সবেমাত্র তো শুরু হলো ভাইয়া, প্যারা নিও না, চাপ নিও না, হ্যাঁ? ওকে, এবার তোমার আমি একটা জিনিসে আলোচনা একটু বেশি করতে চাই। মনে আছে তোমার আমি শুরুতে বলছিলাম যে একটা শব্দ কোন প্রকারের পার্টস অফ স্পিচ হবে সেটা আসলে ডিপেন্ড করে ওই শব্দটা কোথায় বসে ওইটার উপর। ঠিক আছে, যে আই গো টু স্কুল, আই গো টু ঢাকা, আবার দিস ইজ দ্য গো অফ লাইফ, এরকম। তুমি আমরা সবাই জানি যে গুড এটা কি একটা অ্যাডজেক্টিভ, এটার কম্পারেটিভ ফর্ম বেটার, এটাও অ্যাডজেক্টিভ, তাই না? এটা সুপারলেটিভ ফর্ম বেস্ট, এটাও অ্যাডজেক্টিভ। বাট গিভ প্লেস টু ইউর বেটারস, এখানে বেটার কথাটা নাউন, অ্যাডজেক্টিভ না। কেন? প্রমাণ দেই, চলো। তোমাকে আমি বলেছিলাম ইউর এটা হচ্ছে একটা ডিটারমিনার, ইউর কি একটা ডিটারমিনার, আর ডিটারমিনারের পরেই কি বসে? নাউন বসে। ইউর এটার পরে যেটা আছে এটা কি? নাউন। ইউর এটার পরে যেটা আছে এটাই কি? নাউন। ক্লিয়ার? বেটার নরমালি অ্যাডজেক্টিভ হইলো এখানে কি কি হিসেবে বসছে? নাউন হিসেবে বসছে। তাহলে বেটার যে অ্যাডজেক্টিভ কেমনে বললাম, মানে আমরা কি বলতে পারি? এভাবে বলতে পারি না, আমরা ডিপেন্ড করব, মানে আমরা দেখবো যে বাক্যে কোন জায়গায় বসছে। চোখ বন্ধ করে বললেই যে হবে এমন না। ইয়েস, পজিটিভ এটাকে তুমি ডিটারমিনারও বলতে পারো, আবার পজিটিভও বলতে পারো, পজিটিভের পরেই নাউন বসে। আচ্ছা, আমি বলি না যে তোর একদিন কি আমার একদিন, আমি তোকে দেখাবো। এই যে দেখাবো, শো মানে দেখানো, এটা একটা ভার্ব। এটা কি একটা ভার্ব। আচ্ছা, we absented ourselves from the show, দা একটা কি? আর্টিকেল, বা এটাকে ডিটারমিনারও বলা হয়। এই যে দা আর্টিকেল, আর আর্টিকেল ডিটারমিনারের আন্ডারে। সো আমরা সবাই জানি যে আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে, আর্টিকেল মানে ডিটারমিনার, আর ডিটারমিনারের পরে একটা শব্দ থাকলে সেটা কি হয়? নাউন। আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেটা কি হবে? নাউন হবে। নরমালি অ্যাভাব শব্দটা একটা প্রিপোজিশন, নরমালি সরি অ্যাডভার্বও হইতে পারে, প্রিপোজিশনও হইতে পারে। অ্যাভাব শব্দটা প্রিপোজিশনেরও কাজ করে, কখনো কখনো অ্যাডভার্বেরও কাজ করে। এই বাক্যে দেখো প্রিপোজিশনের পরে বসছে। আমরা সবাই জানি যে প্রিপোজিশনের পরে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কি বসে? নাউন বসে। তোমাকে একটু আগে পড়াইলাম ভাইয়া, মনে আছে? অবজেক্ট অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন বসে। সো এখানে এটাকে তুমি কি বলতে পারো? নাউন। আবার দেখো আপস এন্ড ডাউনস, এটা কি হয়? নরমালি নাউন রূপে ব্যবহার, সরি প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়, কিন্তু এখানে কি হিসেবে ব্যবহার হচ্ছে? বলছে যে নাউন হিসেবে। আচ্ছা, এত কিছু মূল একটাই উদ্দেশ্য তোমাকে বলার, যে ভাইয়া একটা শব্দ কোন প্রকারের পার্টস অফ স্পিচ হবে সেটা পুরোপুরি ডিপেন্ড করতেছে কোথার, মানে কোন কিসের উপর, যে ওই শব্দটা কোথায় বসতেছে, কোন জায়গায়, কার আগে কার পরে বসতেছে ওইটার উপর। সাদিয়া, ভিডিও বারবার আটকে যাচ্ছে, তোমার এখানে নেটওয়ার্ক ইস্যু। তোমার ক্লাসমেট সবাই খুব ভালোভাবে ক্লাস করতে পারতেছে, ঠিক আছে?
ওকে, সো আমি কি এতটুকু বুঝাইতে পারছি তোমাকে? যদি বুঝাইতে পারি দেখি কয়েকটা প্র্যাকটিস করো। কন্ট্রিবিউশন হবে নাকি কন্ট্রিবিউট হবে? বলছে ড্যাশ টু দ্য চ্যারিটি অফ চ্যারিটি অর্গানাইজেশনস ইজ গ্রেটলি নিডেড। এই যে ইজ হচ্ছে ভার্ব, ভার্বের আগে যেটা হয় এটা সাবজেক্ট, আর সাবজেক্টের জায়গায় কি বসে আমরা পড়েছিলাম ওই যে 6টা জায়গা পড়ছি না, যে সাবজেক্ট, অবজেক্ট, প্রিপজিশনের অবজেক্ট, সাবজেক্টের কমপ্লিমেন্ট, অবজেক্টের কমপ্লিমেন্ট। সো এখানে সাবজেক্টের জায়গায় বসবে কি? বসবে কন্ট্রিবিউট নাকি কন্ট্রিবিউশন? বলতো কন্ট্রিবিউশন কারেক্ট আনসার, কারণ সাবজেক্টের জায়গায় তো নাউন বসে, আর শব্দের শেষে টি আই ওয়েন থাকলে সেটাকে আমরা নাউন বলি। ওকে, উই অ্যাপ্রিশিয়েটেড হিজ ব্রেভ নাকি ব্রেভারি? তুমি আমি আমরা সবাই একটা জিনিস মনে রাখবো, হিজ কথাটা একটা পজিটিভ পজিটিভ ফর্ম, বা যেটাকে আমরা ডিটারমিনারও বলি, এটার পরে নাউন হয়। সো ব্রেভ নাকি ব্রেভারি? কি হবে? ইয়েস, ব্রেভারি, কারণ ব্রেভ এটা অ্যাডজেক্টিভ, ব্রেভারি হচ্ছে কি নাউন। এরপর বলছে হিজ রুড নাকি রুডনেস সারপ্রাইজড মি। ওই যে হিজ, এটা কি একটা হিজ জিনিসটা কি বললাম একটু আগে তোমাকে? পসেসিভ, এটার পরে কি হয়? নাউন হয়। হিজ পসেসিভ, এটার পরে কি হবে? নাউন হবে। সো বলো রুড হবে নাকি রুডনেস হবে? সিদ্রাত, তারপর আয়রা, নাবিহা, তাসমিয়া, মায়া, বলো ভাইয়া এখানে কি হবে? রুড হবে নাকি রুডনেস হবে? ইয়েস, কারেক্ট আনসার রুডনেস, কারণ রুড অ্যাডজেক্টিভ আর রুডনেস হচ্ছে কি নাউন। আচ্ছা ওকে, সো আমরা নাউনের ব্যাপারে মোটামুটি জানলাম, আমরা এবার একটু প্রনাউন নিয়ে জানতে চাই। আমাকে একটু আগে এইটা বলো যে প্রনাউন নিয়েও কি তোমরা এত গভীরে জানার ইচ্ছা আছে কিনা, নাকি বেসিকই শুধু জানতে চাও? এটা বলো। দেখো অনেকের কাছে একটু কঠিন লাগবে, সবাই ছোটবেলা থেকে বলতেছো নাউন পারি ভাইয়া, নাউন সবচেয়ে মজা সেই, কিন্তু নাউনে যে আরো কত কি পড়ার আছে, কত কিছু যে পড়ার আছে। প্র্যাকটিস করতে গেলে, মেইন বইয়ের প্যাসেজ পড়তে গেলে অ্যাকচুয়ালি তুমি বুঝতে পারবা যে ওইখানে মেইন খেলাটা। ওইখানে তোমাকে যদি আমি একটা বাক্য দিয়ে বলি এখান থেকে নাউন গুলো বের করে দাও, তখন আটকে যাবা। তোমার প্রশ্ন হতে পারে ভাইয়া কেন আমরা নাউন বের করা লাগবে? কারণ একটা শব্দে একটা মানে বাক্যের ধরো নাউনটা কোথায় কোথায় বসতে পারে, নাউন বাক্যের কোথায় কোথায় বসে এইটা বোঝা জরুরি। এটা না বুঝলে তুমি ক্লোজ টেস্ট, উইথ ক্লু, উইদাউট ক্লু, এগুলোতে অনেক প্যারা খাবা। ঠিক আছে, চলো যতটুকুই প্রনাউনের পড়া যায় আমরা একটু পড়ি। মনে রাখবা প্রনাউনের প্রকারভেদ অনেক, 8টা, কেউ কেউ বলে 9টা, এরকম প্রনাউনের প্রকারভেদ অনেক। সো তোমার কাছে মনে হতে পারে ভাইয়া এত কিছু কিভাবে মনে রাখবো? উত্তর এবং সলিউশন এখনই দিয়ে দিচ্ছি, যাতে ক্লাসের মাঝে আমাকে এই কোয়েশ্চেনটা না করো। সেটা হচ্ছে তুমি আমার সাথে আপাতত জাস্ট প্রকারগুলো বুঝে যাও, একটাও মাথায় রাখতে হবে না। প্রকারগুলো আমি যা তোমাকে বলবো তুমি শুনবা, বুঝবা, তাইলেই হবে। ঠিক আছে, তাহলে ভাই মনে রাখবো কিভাবে? তোমার হাতে আগামী 1.5 বছর সময় আছে, 1.5 বছরে সপ্তাহে একটা প্রকার পড়লেও তোমার মনে থাকবে। প্রকারগুলো কেন লাগবে? তুমি তোমার সিলেবাসে মডিফায়ার্স নামে একটা টপিক আছে, ওইখানে অনেক বেশি কাজে লাগবে। তোমার সিলেবাসে প্রনাউন রেফারেন্স নামে একটা টপিক আছে, ওইখানেও কাজে লাগবে। ওকে, সো প্রনাউন জিনিসটা কি? প্রনাউনের বাংলা হচ্ছে সর্বনাম। সর্বনাশ না, সর্বনাম। আমরা প্রনাউন বলতে ওই ওয়ার্ড বা শব্দকে বুঝাই যা নাউনের জায়গায় ব্যবহৃত হয়, যেন বারবার একটা নাউনকে বলতে না হয়। অর্থাৎ নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয়, নাউনের পরিবর্তে যেটা বসে সেটাকে আমরা প্রনাউন বলি। আর প্রনাউন আমরা ব্যবহার করি নাউনের জায়গায়, যেন একটা নাউনকে বারবার উল্লেখ করতে না হয়। আই, ইউ, হি, শি, ইট, এগুলা। আমি একটা বাক্য বলি, তোমার শুনতে খুব বিরক্ত লাগবে। Fardin is a good student. Fardin studies hard. Fardin wakes up early. Fardin loves Fardin's teachers. একটা মানে একটা
কয়েকটা বাক্য বলছি একটা প্যাসেজের মতো, তোমার কি বিরক্ত লাগছে না এতবার যে আমি ফারদিন 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 বললাম? এবার একটু শোনো তো। ফারদিন is a good student, he studies hard, he wakes up early, he loves his teachers. কোনটা ভালো লাগছে? এইটা। ওকে, কারণ হচ্ছে তুমি নিজেই বুঝতে পারতেছো এই যে নাউন আছে ফারদিন, এইটা তোমার কাছে বারবার যখন পড়তেছি বলতেছি তোমার বিরক্ত লাগতেছে, বাট নাউনের পরিবর্তে আমি এই জায়গায় আমি যখন হি বসাইছি, এই জায়গায় আমি যখন হি বসাইছি, এই জায়গায় আমি যখন হি বসাইছি, এই যে ফারদিনের জায়গায় আমি যখন হিজ বসাইছি, এখন আর তোমার খারাপ লাগতেছে না শুনতে। Fardin is a good student. He studies hard. He wakes up early. He loves his teachers. এখন তোমার ভালো লাগছে। সো মূলত প্রনাউনের কাজটাই এটা, এই যে বারবার নাউনটা বললে তোমার বিরক্ত লাগে, এই বিরক্তিটা দূর করে দেয় প্রনাউন। ঠিক আছে? আচ্ছা, সো প্রনাউনের কাজটা বুঝে গেছো যে নাউনের পুনরাবৃত্তি দূর করার জন্য প্রনাউন ব্যবহার হয়। এই যে বারবার নাউন বলি, এই পুনরাবৃত্তিটা দূর করার জন্য আমরা প্রনাউন ব্যবহার করি। নাম্বার 2, প্রনাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। মানে তুমি কোনোদিনও লাইফে এরকম দেখবা না যে দা হি, এ হি, এন হি, এরকম দেখবা না। সো প্রনাউনের আগে কোনো আর্টিকেল বসে না, আর নাউনের পুনরাবৃত্তি বারবার বারবার নাউন না বলার জন্যই মূলত প্রনাউন ব্যবহার করা হয়। ওকে, এখন আমাকে বলো তো এটা কি হবে? A word that takes the place of a noun is called, ভালোভাবে বুঝা তারপর উত্তর করো। হ্যাঁ, বলো, কমেন্টে আমাকে আনসার দাও। একটা শব্দ that takes place of a noun, যেটা নাউনের জায়গাটা কেড়ে নেয়, is called, এটাকে কি বলা হয়? সাবজেক্ট, অ্যাডভার্ব, অবজেক্ট, প্রনাউন। Yes, correct answer, pronoun. আচ্ছা, নাউনের জায়গা দখল করে নেই। এই প্রনাউনের বললাম না, কেউ বলে 8টা, কেউ বলে 9টা, মানে অনেকগুলো প্রকার আছে। তুমি প্রকারগুলো আপাতত মুখস্থ করতে হবে না, ভাইয়ের সাথে জাস্ট বুঝো। হ্যাঁ, আমি এগুলো কিভাবে মনে রাখতে হবে সেটাও বলে দিব। 1 নম্বর প্রকারটাকে বলা হয় পার্সোনাল প্রনাউন, মানে ব্যক্তিবাচক প্রনাউন। হ্যাঁ, ব্যক্তিবাচক। কোন একটা ব্যক্তি, বস্তু বা প্রাণীর নামের পরিবর্তে যেই প্রনাউনটা ব্যবহৃত হয় সেটাকে বলা হয় পার্সোনাল প্রনাউন। যেমন ইসরাত জাহান ইজ আ গুড গার্ল। আমি ইসরাত না বলে কি বলবো? শি ইজ আ গুড গার্ল। সো ইসরাত একজন ব্যক্তি, তার নামের পরিবর্তে শি ব্যবহার করেছি, সো এটাকে আমরা কি বলবো? পার্সোনাল প্রনাউন। এইখানেও অনেকে দুইটা ভাগ করে, একটা নাম দেয় পার্সোনাল প্রনাউন আর একটা নাম দেয় ইমপার্সোনাল প্রনাউন। ইমপার্সোনাল প্রনাউন কি? আচ্ছা, পার্সোনাল প্রনাউনে ওনারা ব্যক্তি বস্তু রাখে, আর ব্যক্তিকে, পার্সোনাল প্রনাউনে ব্যক্তিকে রাখে, আর ইমপার্সোনালে বস্তু বা প্রাণী রাখে, মানে ইট যেটা আছে এটাকে ইমপার্সোনাল বলে, আর বাকিগুলোকে পার্সোনাল বলে। সো এটা নিয়ে প্যারা খায় না। পার্সোনাল প্রনাউন ওইটার মধ্যে ইমপার্সোনালটা চলে আসে, তারপরে বলে রাখলাম আর কি, ব্যক্তি, বস্তু বা প্রাণীর নামের পরিবর্তে যে প্রনাউনগুলো ব্যবহার করি আমরা সেগুলোই পার্সোনাল। যেমন আই এম আ স্টুডেন্ট, আই ব্যক্তির পরিবর্তে, মানে আমি দুর্জয়, দুর্জয়ের পরিবর্তে এখানে আই ব্যবহার করেছি, এটা পার্সোনাল প্রনাউন। শি লাভস মিউজিক, মনে করো শি একটা নাম, ধরো রাইসা, ওর পরিবর্তে আমি শি লিখেছি, সো এটা হবে কি? পার্সোনাল প্রনাউন। এটি সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এবং পারসন মানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এবং নাম্বার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার অনুযায়ী পরিবর্তিত হয়। যেমন আমি বুঝাই, আমার সাথে কি তুমি এমনি লিখবা যে শি ইজ আ গুড বয়? কখনো হবে না। শি ইজ আ গুড গার্ল হইতে পারে, কারণ গার্ল ফিমেল, সো জেন্ডারের কারণে আমি এখানে
মেয়েদের সাথে সি দিচ্ছি, ছেলেদের সাথে হি দিচ্ছি। আচ্ছা, তোমরা সবাইকে আমি একসাথে কি দে বলবো নাকি হি বলবো? অবশ্যই দে বলবো, তার মানে প্লুরাল হওয়ার কারণে, রাইট? তোমরা সবাই মানে তো প্লুরাল। ওকে, আবার ধরো আমি যখন আমার নিজের কথা বলবো, আমি কি বলবো যে ইউ আর এ স্টুডেন্ট? এটা বলবো না, আমি বলবো আই এম আ স্টুডেন্ট। কারণ আমি ফার্স্ট পারসন, আমি কথাটা হচ্ছে ফার্স্ট পারসন। সো বলতেছে যে সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। কি বলছে? এই পার্সোনাল প্রোনাউনটা সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এবং এটা পারসন, নাম্বার, জেন্ডার অনুযায়ী পরিবর্তিত হয়। আমি পারসন ব্যাপারটা তোমাকে আরো ভালোভাবে বুঝাই। পারসন তিন প্রকার: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্ট পারসন হচ্ছে আমি, আমি রিলেটেড যা আছে, আমি, আমরা, আমাকে, আমাদেরকে, এগুলো ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন হচ্ছে তুমি রিলেটেড যা আছে, তুমি, তোমরা, তোমাদেরকে। থার্ড পারসন হচ্ছে বাকি সবকিছু, সে, তারা, এটা, যে কোনো একটা নাম, প্রিয়ন্তী, ঢাকা, সিলেট। ক্লিয়ার? সো একটা ছোটবেলার একটা ছন্দ তুমি আমি আমরা সবাই পড়ছি যে আমি তুমি ছাড়া, মানে আই ইউ, আমি তুমি ছাড়া ভবে আছে যারা, ভব মানে কি পৃথিবী, পৃথিবীতে যারা আছে, থার্ড পারসন তারা। সো আই উই ছাড়া ভবে আছে যা, সরি আই ইউ ছাড়া, আমি তুমি ছাড়া ভবে আছে যারা, থার্ড পারসন তারা। আচ্ছা, তো ফার্স্ট পারসন সিঙ্গুলার কোনটা? মানে আই, এটা হচ্ছে সাবজেক্ট, আই এর অবজেক্ট কি? মি। ফার্স্ট পারসন প্লুরাল কি? আমি, আমি কথাটার প্লুরাল কি? আমরা। এই যে উই, এটাকে বলা হয় সাবজেক্ট, এটার অবজেক্টিভ ফর্ম কি? আস। সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল একই, ইউ ইউ, মানে তোমরা, তোমাদেরকে, সেম। হ্যাঁ। থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে হি, শি, ইট, এগুলোর অবজেক্টিভ ফর্ম হিম, হার, ইট। থার্ড পারসন প্লুরাল হচ্ছে একটাই, দে, দেম। ঠিক আছে? ওকে। আর যদি ধরো ব্যক্তিবাচক কিছু দিতে চাও বা বস্তুবাচক, কান্ট্রিজ ইত্যাদি ইত্যাদি, এই ক্ষেত্রেও হইতে পারে। সো তোমার কি পারসন আগে থেকে জানা আছে নিশ্চয়ই, বা পারসনের ব্যাপারটা কি বুঝতে পারছো তোমরা? এতটুকু আমরা যে প্রথম পার্সোনাল প্রোনাউন পড়লাম, পার্সোনাল প্রোনাউন কি বুঝাতে পেরেছি? পার্সোনাল প্রোনাউনটা কি আমি বুঝাতে পেরেছি? আচ্ছা, যদি বুঝাতে পারি, এবার কিছু উদাহরণ যদি দেখি। আই এম আ স্টুডেন্ট, পার্সোনাল প্রোনাউন। শি কল্ড মি, পার্সোনাল প্রোনাউন। হি ইজ এ গুড বয়, আই স হিম। সো এই যে ব্যক্তিবাচক যত সবকিছু হবে, বস্তুবাচক, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এবার আসো পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন কোনটা? পসেসিভ প্রোনাউন হলো এমন সর্বনাম যা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর মালিকানা, কি বুঝাবে? মালিকানা বুঝাবে। হ্যাঁ, এটি নাউনের পরিবর্তে ব্যবহার হয় এবং সাধারণত বাক্যের শেষে আসে। যেমন মাইন, ইউরস, হিজ, হার্স। দিস ফোন ইজ মাইন। এই যে মাইন, এটাকে বলা হয় পসেসিভ প্রোনাউন। আরেকটা আছে যে মাই, যেটা ওইটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, ওইটা নিয়ে আমরা পরে অ্যাডজেক্টিভের ক্লাসে আলোচনা করব। আচ্ছা, এরকম মাইন, ইউরস, হিজ, হার্স, এগুলো হচ্ছে প্রোনাউন। দিস ফোন ইজ মাইন, মাইন বলতে এখানে বুঝাইতেছে যে মাই ফোন, মানে এই ফোনটা হচ্ছে আমার ফোন। সো মাই ফোন কথাটা, ফোন কথাটা দুইবার চলে আসবে, এজন্য এটাকে দূরে সরানোর জন্য মূলত মাইন এনেছে। মাইন বললে মাই ফোন কথাটা চলে আসে। দ্য ড্রেস ইজ হার্স, ড্রেসটা হচ্ছে তার ড্রেস। হার্স কথাটার মানে হচ্ছে হার ড্রেস, বাট দুইবার ড্রেস কথা আসবে, সেজন্য আমরা এখানে হার্স দিয়েছি। ঠিক আছে? সো এটাই হচ্ছে পজিটিভ প্রোনাউন। এই যে দেখো, পজিটিভ প্রোনাউনের মতো আরেকটা নাম তোমরা শুনে থাকবে, সেটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, যেটা অ্যাডজেক্টিভের ক্লাসে ডিটেইলে আলোচনা করব। যেমন ধরো মাই, হিজ, ইউর, দেয়ার। হ্যাঁ, যেমন দিস ইজ মাই পেন, এটা কিন্তু আবার পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা কিন্তু প্রোনাউন না। ওকে, সো এতক্ষণ পর্যন্ত আমরা
সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্ম দেখছি প্রোনাউনের। এখন আমরা পসেসিভ প্রোনাউন দেখবো, পসেসিভ অ্যাডজেক্টিভ দেখবো, যে আই, মি, মাই, মাইন, উই, আস, আওয়ার, আওয়ার্স, ইউ, ইউ, ইউর, ইউরস। সো আশা করি তোমরা এই পার্থক্যটা বুঝছো, যে এই যে তুমি আমি আমরা পসেসিভ বলে যেটা জেনে আসছি, এইটা মূলত পসেসিভ অ্যাডজেক্টিভ, আর যেটা তুমি আমি খুব বেশি ব্যবহার করি না ওইটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। তোমরা এই জিনিসটা ছোটবেলা থেকে পড়ে আসছো, দেখো তো এটা বুঝেছো কিনা তোমরা। দেখো তো এটা তোমরা বুঝো নাকি ভাইয়া? এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। কেমন? আচ্ছা, আমরা এই যে দেখো, দিস ইজ মাই পেন, কারেক্ট। মাইন পেন বললে ভুল হবে, মাইন মানেই হচ্ছে মাই পেন। দিস পেন ইজ মাইন, মানে মাইনের সাথে তুমি আর কোনো নাউন দিতে পারবা না, বাট মাইয়ের সাথে তুমি নাউন দিতে পারবা। ওকে, এরপর আসো রিফ্লেক্সিভ বা ইনফেটিক প্রোনাউন জিনিসটা কি। রিফ্লেক্সিভ প্রোনাউন খুব সহজ, ইজিলি বুঝবা। যে বলছে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করা হয় যখন সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে নির্দেশ করে। সহজ ভাষায় ভাইয়া, তুমি কোন প্রোনাউনের শেষে সেলফ অথবা সেলফস দেখলে সেটাকে তুমি কি বলবা? রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন, হ্যাঁ। আচ্ছা দেখো, এগুলো নরমালি বাক্যে অবজেক্টের জায়গায় বসে। আই হার্ট মাইসেলফ, আমি আমার নিজেকে আঘাত করেছি, অবজেক্টের জায়গায় বসছে, শেষে সেলফ আছে। সিঙ্গুলারের সাথে সেলফ হয়, প্লুরালের সাথে সেলফস হয়। she looked at herself, সে তার নিজের দিকে তাকিয়েছিল, in the mirror, আয়নাতে। সো এই যে রিফ্লেক্সিভ প্রোনাউন বলছে, এটা চেনার দুইটা আলামত। একটা আলামত হচ্ছে শব্দের শেষে মানে প্রোনাউনের শেষে সেলফ অথবা সেলফস থাকবে এবং এগুলো অবজেক্টের জায়গায় বসবে। এবার আসো, এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা কি মিম? ইনফেটিক প্রোনাউনও সেম, মানে প্রোনাউনের শেষে সেলফ আছে অথবা সেলফস থাকে। সেলফ অথবা সেলফস থাকলে রিফ্লেক্সিভও হইতে পারে, ইনফেটিকও হইতে পারে। পার্থক্যটা কোথায়? খুব ভালোভাবে শোনো। পার্থক্যটা হচ্ছে যখন বাক্যে মানে অবজেক্টের জায়গায় সেলফ অথবা সেলফস থাকবে তখন সেটাকে আমরা বলবো রিফ্লেক্সিভ, আর যখন সাবজেক্টের পরপরই সেলফ অথবা সেলফস থাকবে তখন সেটাকে আমরা বলবো ইমফেটিক। আবারও বলি, বাক্যে যখন অবজেক্টের জায়গায়, এখানে সাবজেক্ট, এটা হার্ট হচ্ছে ভার্ব, অবজেক্ট হচ্ছে এটা। বাক্যে যখন অবজেক্টের জায়গায় সেলফ অথবা সেলফস থাকবে তখন সেটাকে আমরা বলবো রিফ্লেক্সিভ, আর বাক্যে যখন সাবজেক্টের পরপরই সেলফ অথবা সেলফস থাকবে তখন সেটাকে আমরা বলবো ইমফেটিক। ক্লিয়ার? ওকে, এটার ব্যাপারে আরেকটা কথা বলি। বাক্যের এই যে ইমফেটিক প্রোনাউনটাকে বাদ দিয়ে দিলেও বাক্যটা হয়। ইমফেটিক প্রোনাউনকে ব্যবহার করা হয় মূলত বাক্যে জোর দেওয়ার জন্য। বলে হি হার্ট হিমসেলফ, সে তার নিজেকে আঘাত করেছে। ওকে, হি হিমসেলফ ওপেন দ্য ডোর, সে নিজে ওপেন দ্য ডোর, দরজাটা খুলেছিল। মানে জোর দিচ্ছে মিম যে সে নিজে দরজাটা খুলেছিল। জোর দেওয়ার জন্য মূলত আমরা ইমফেটিক ব্যবহার করি। বাক্যে ইমফেটিক প্রোনাউনটাকে বাদ দিয়ে দিল বাক্যটা সঠিক থাকে। যেমন হি ওপেন দ্য ডোর, সে দরজাটা খুলেছিল। হি হিমসেলফ, সে নিজে ওপেন দ্য ডোর, দরজাটা খুলেছিল। সো পার্থক্য হচ্ছে একটাতে জোর দেওয়া বোঝায় আরেকটাতে জোর দেওয়া বোঝায় না, মানে নরমাল একটা বাক্য হয়। সো আশা করি এই জিনিসটাও আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। আমি শেষে গিয়ে আবার সামারি করে দিব, তুমি বুঝবা। আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে কোন একটা ব্যক্তি, বস্তু বা যে কোনো একটা জিনিসকে এটার অবস্থানটা বুঝাবে, যেটা কাছে না দূরে এরকম বুঝাবে। ঠিক আছে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন চারটা: দিস, দ্যাট, দিস, দোজ। দিস এর প্লুরাল হচ্ছে দিস, দ্যাট এর প্লুরাল হচ্ছে দোজ। ঠিক আছে? যেমন দিস ইজ মাই পেন, এটা হচ্ছে আমার কলম। দিস আর মাই শুজ, এগুলো হচ্ছে আমার জুতা। সো
দিস ব্যবহার করি কাছের কোনো জিনিস বুঝাইতে, দ্যাট ব্যবহার করি ফার তথা দূরের কোনো জিনিস বুঝাইতে, দিস ব্যবহার করি কাছের কোনো কিছু বুঝাইতে বাট প্লুরাল হইলে, দোজ ব্যবহার করি দূরের কোনো কিছু বুঝাইতে বাট প্লুরাল হতে হবে। আচ্ছা, এবার আসো ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন হচ্ছে একদম অনির্দিষ্ট। ইনডেফিনিট মানেই হচ্ছে অনির্দিষ্ট। এই ধরনের প্রোনাউন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। ফর এক্সাম্পল, আমি যদি বলি অল আর মাই স্টুডেন্টস, হ্যাঁ, সবাই আমার ছাত্র। এখানে অল বলতে আমি একদম সবাইকে বুঝাইছি, নির্দিষ্ট করে শুধু শিফাকে বলি নাই, নাফিসাকে বলি নাই, লামিয়াকে বলি নাই, একদম সবাইকে বলেছি। আবার আমি যদি বলি এভরিওয়ান প্লিজ চুপ করো, এমনি যদি বলি, তার মানে আমি প্রত্যেককে বুঝাইতেছি, নির্দিষ্ট করে কাউকে আলাদা করে বলতেছি না। তো এরকম অনির্দিষ্ট কোনো কিছু বুঝাইলে আমরা সেটাকে বলবো ইনডেফিনিট প্রোনাউন। যেমন সামওয়ান ইজ নকিং এট দ্য ডোর, কেউ একজন দরজায় কড়া নাড়তেছে, দরজায় নক করতেছে, কেউ একজন, সামওয়ান, কেউ একজন, আমরা নির্দিষ্ট জানি না, এরকম এগুলোকে আমরা বলি ইনডেফিনিট প্রোনাউন। এরপর হচ্ছে রিলেটিভ প্রোনাউন, খুবই 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন হলো মানে সহজ ভাষায় বুঝো, রিলেটিভ কথার কোথা থেকে আসছে? রিলেশন থেকে, তাই না? রিলেশন থেকে। এটার কাজই হচ্ছে দুইটা সেন্টেন্সকে বা বাক্যের অংশকে সংযুক্ত করা। যেমন দ্য বয় ইজ প্লেইং ইজ মাই ব্রাদার, এগুলোকে সংযুক্ত করেছে হু। দ্য ম্যান ইউ মেট ইজ মাই টিচার, এগুলোকে সংযুক্ত করেছে হুম। ঠিক আছে? সো রিলেটিভ প্রোনাউনের কাজই হচ্ছে সংযুক্ত করা। হু, হুম, হুইচ, হোয়াট, দ্যাট, এগুলোকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি। এর মধ্যে হু, হুম, হুজ ব্যক্তির ক্ষেত্রে, হুইচ বস্তু বা প্রাণীর ক্ষেত্রে, দ্যাট ব্যক্তি বস্তু প্রাণী সবকিছুর ক্ষেত্রে। এরপর আসো ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন খুব সহজ, WH ওয়ার্ড গুলোকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। এগুলো বাক্যের শুরুতে বসে, একদম বাক্যের শুরুতে বসে। দেখো, রিলেটিভ প্রোনাউন ও WH ওয়ার্ড গুলো, আর এক্সট্রা শুধু দ্যাট। ইন্টারোগেটিভ প্রোনাউন ও WH ওয়ার্ড গুলো, তাহলে বুঝবো কিভাবে ভাইয়া কোনটা রিলেটিভ কোনটা ইন্টারোগেটিভ? সহজ ভাষায় ইন্টারোগেটিভ গুলো শুরুতে বসে, আর রিলেটিভ গুলো দেখো মাঝেও বসতে পারে, এই যে মাঝেও বসে, এই যে এই প্রোনাউন গুলো বাক্যের প্রথমে বসে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি? এমন প্রোনাউনকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলা হয় যে একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটাকে আলাদাভাবে বোঝায়। যেমন আমি বলি যদি, মানে আমি যদি বলি যে ইচ মানে প্রত্যেকে, ক্লাসের সবাইকে আমি আলাদা করে প্রত্যেক একজন একজন করে বুঝাচ্ছি। সো যেমন ইচ অফ দ্য প্লেয়ার্স ওয়াজ গিভেন আ মেডাল, মানে সব প্লেয়ারকে মেডেল দেওয়া হয়েছে, বাট আমি এইভাবে বলতেছি যে একদম প্রত্যেকটা প্লেয়ারকে মেডেল দেওয়া হয়েছে। সো কোনো এক জায়গায় যদি প্রত্যেককে আলাদাভাবে বোঝানো হয়, এক জায়গায় অনেক মানুষ আছে বাট প্রত্যেককে আলাদাভাবে বোঝাচ্ছি, সো আমরা এটাকে কি বলবো? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ঠিক আছে? এটার চেনার সহজ উপায় আছে। এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন চেনার সহজ উপায় হচ্ছে এটার পরে অফ থাকে, প্রিপোজিশন কি থাকে? অফ থাকে। যেমন ইচ অফ, ইদার অফ, নিদার অফ থাকে নরমালি। আচ্ছা, রেসিপ্রোকাল প্রোনাউন কি? রেসিপ্রোকাল প্রোনাউনটা হচ্ছে এমন একটা প্রোনাউন যা দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক, কাজের আদান প্রদান বোঝানোর ক্ষেত্রে ব্যবহার হয়। আচ্ছা, সহজভাবে বললে একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝাবে। এটা দুইটা একদম সহজ, ইচ আদার, ওয়ান অ্যানাদার। যেমন দে লাভ ইচ আদার, তারা একে অন্যকে ভালোবাসে। একাধিক ব্যক্তির মধ্যে দুইজনকে কিন্তু বুঝাইতেছে, দুইজনেরই সম্পর্ক আছে এখানে। দ্য স্টুডেন্টস হেল্প ওয়ান অ্যানাদার, অনেক স্টুডেন্ট একজন আরেকজনের হেল্প করেছে। সো এরকম ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলোকে বলা হয় রেসিপ্রোকাল প্রোনাউন। ঠিক আছে? সো এইখানে তোমাকে আমি সংক্ষিপ্ত মানে একদম সামারি করে দিলাম পার্সোনাল প্রোনাউন কোনগুলো, কি কাজ করে, পজিটিভ, রিফ্লেক্সিভ, ডেমনস্ট্রেটিভ, ইনডেফিনিট, রিলেটিভ, ইন্টারোগেটিভ, ডিস্ট্রিবিউটিভ, রেসিপ্রোকাল, সবগুলো প্রোনাউন তুমি এখানে সামারি হিসাবে পাবা। ঠিক আছে? আমি তোমাদেরকে প্রোনাউনের বেসিকটা পড়িয়েছি, ইনশাআল্লাহ আস্তে আস্তে তোমাদের সাথে ডিটেইলে আলোচনা করব। তোমাদেরকে যখন আমি ইংলিশ ফার্স্ট পেপার পড়াবো, যখন মেইনলি তখনই তোমাদেরকে আমি
মূল আলোচনাটা করব তোমাদের সাথে, যে ফর এক্সাম্পল একটা বাক্য এরকম থাকতে পারে, একদম নর্মাল একটা বাক্যে আমি তোমারে এইভাবে জিজ্ঞেস করতে পারি যে এটা কোন প্রকারের প্রোনাউন, কাজে লাগবে কিন্তু, ঠিক আছে? তো তুমি স্লাইডটা হাতে পেয়ে গেলে একটু একটু করে শিখে ফেলো। আচ্ছা, আমি তোমাদেরকে একটা পোল দিচ্ছি, দেখি তোমরা পারো কিনা। একটা পোল দিচ্ছি, দেখি তুমি পারো কিনা। এটা তো উত্তর দেওয়াই হয়ে গেল। দে ফট উইথ ওয়ান অ্যানাদার, দেখি তো পারো কিনা। এমসিকিউ 4, এইখানে ওয়ান অ্যানাদার কোন ধরনের প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন নাকি রেসিপ্রোকাল প্রোনাউন? জারি, নোট করলে তুমি অনেক কিছু শিখতে পারবা ভাইয়া, ঠিক আছে? নোট করলে অনেক কিছু শিখতে পারবা। কারেক্ট আনসার রেসিপ্রোকাল। এই যে আমরা একটু আগে চার্টে দেখেছি না, রেসিপ্রোকাল প্রোনাউনে কি কি থাকে? ইচ আদার, ওয়ান অ্যানাদার, তাই না? এটা হচ্ছে রেসিপ্রোকাল। এবার তোমরা একটু তোমাদের কোয়েশ্চেন গুলো করো। প্রোনাউন নিয়ে বিস্তারিত আমরা আস্তে আস্তে পুরো কোর্স জুড়ে আলোচনা করব। তোমাদের প্রশ্নগুলো একটু করো ভাইয়াকে, আমি একটু শুনি। আর এখন আস্তে আস্তে ক্লাস থেকে সবাই বিদায় নেওয়া শুরু করবে। তো বিদায় নেওয়ার আগে একটা কথা বলে নিচ্ছি, তোমাদের বেসিক বিল্ডিং এর একদম প্রথম ক্লাস ছিল এটা। আমি জানি না তোমরা কতটুকু এনজয় করেছো, বাট আমি চেষ্টা করেছি নাউনের ডিটেলস পড়ানোর, প্রোনাউনের বেসিকটা আলোচনা করেছি। একদিনে এত কিছু মাথায় নিলে একটু প্যারা খাবা। সো যদি তোমার ক্লাসটা ভালো লাগে, তোমরা চাইলে তোমাদের যে এইচএসসি 27 স্টার স্টুডেন্টস গ্রুপটা আছে সেখানে ক্লাসের রিভিউ শেয়ার করতে পারো, এতে করে বাকিরাও উৎসাহিত হবে। আর হ্যাঁ, তোমাদের রেজাল্টের জন্য অনেক অনেক শুভকামনা, ভালো হবে ইনশাআল্লাহ। আর ওই দিন আমরা সবাই তোমার সাথে থাকবো, চিন্তা করো না। রেজাল্ট কোনো কারণে খারাপ হলেও আমরা সেটা এইচএসসি দিয়ে কভার করে দিব, ঠিক আছে? হ্যাঁ মুন্নি, পাবা, পরবর্তীতে এসে পাবা, অ্যাপে পাবা নিউ ইউজার। হ্যাঁ, ডিউতে এখন ডি ইউনিট নাই, সারা কুইজ গুলোই স্লাইডেই পাবা। সাইদা, তুমি এই ক্লাসটা আবার দেখতে চাইলে অ্যাপে গেলেই হবে, রেকর্ডেড ভার্সনটা দেওয়া থাকবে। থ্যাংক ইউ সাদিয়া জামান। রাখিমনি, তোমাদের রেজাল্টের পর মূল কোর্সের ক্লাস শুরু হলে তখন, মানে সিলেবাসের পড়া যখন শুরু হবে। কাজী শিফা, মাস্টার বুকের জন্য তোমাদেরকে কল দেওয়া হবে ভাইয়া। ক্লাস রুটিন তুমি অ্যাপে গেলেই ক্লাস রুটিন নামে একটা অপশনই আছে, ওখানে ক্লিক করলে পাবা। সৈয়দ ফারহান বলছে ভাই মডিফায়ার সে ডিটারমিনার বললে কি বসাবো? এই যে ডিটারমিনারের যে লিস্টটা শেয়ার করেছে ভাইয়া, ওইখান থেকে যেটা সবচেয়ে কারেক্ট, মানে সঠিক উত্তর তোমার কাছে মনে হয় ওইটাই বসাইতে পারো। স্লাইড অ্যাপে পাবা ভাইয়া। মাস্টার বুক পেয়ে যাবে আরো কিছুদিন পরে, একটু টাইম লাগবে। বই তোমাদের তো এইচএসসি তে কলেজে ভর্তি হও নাই, পেয়ে যাবে ভাইয়া। ঠিক আছে, তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। তোমাদের রিভিউ গুলো পড়বো, সেই অপেক্ষায় আছি।